কাহিনীটি শুরু হয় একটি রাক্ষসী মেয়ে ইয়োকাই বংশের ইজিকে নিয়ে। আর এই ইজি অনেক বছর আগে সেই শত শত বছর প্রাচীন যুগ থেকে আবদ্ধ থাকার পর অবশেষে সে পৃথিবীতে নেমে আসে শুধুমাত্র একজন পুরুষ মানবের তালাশ করতে। কারণ ওরা কোনো পুরুষ মানুষের সাথে যদি একবার মিলন করতে পারে এতে তারা অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং সেই মানবও তখন তার উপর সারা জীবনের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর ঠিক এভাবেই ইজি একদিন এক পুরুষ মানুষকে ওর ট্র্যাপে ফেলে তাকে কয়েদ করে ফেলে এবং সেই পুরুষ মানুষটি তখন একসময় ওর প্রতি সে ধীরে ধীরে দুর্বল হতে থাকে, যার নাম তাদাস। কিন্তু এখন কথা হচ্ছে এই রাক্ষসী মেয়েকে তাদাস কিভাবে হ্যান্ডেল করবে এবং এই সত্য জেনে যাওয়ার পর ওর থেকে বাঁচার জন্য তাদাস একের পর এক অনেক উপায় বের করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় তা জানতে আমরা পুরো কাহিনীটি দেখলেই বুঝতে পারবো। যেখানে শিকাজনকে দেখা যায় যে এক লাইব্রেরির মধ্যে এক হিংস্র লোক শিকাজনকে মারার জন্য সে তলোয়ার নিয়ে ওর পিছু নিচ্ছে। আর শিকাজন ভয়ে দৌড়াতে দৌড়াতে এক আড়ালে গিয়েও লুকিয়ে পড়ে এবং তখনই ওর ফোন থেকে ও একটি জাদুকরী চিত্র সেটি সামাজিক মাধ্যমের সাথে সাথে সেটিও পোস্ট করে দেয়। আর তারপরেই সেই হিংস্র লোকটার সামনে আসতেই শিকাজন ও বাঁচার জন্য অনেকও মরিয়া হয়ে ওঠে। বাট লোকটি ওর কথা না শুনলে এক কোপে সে সেখানে ওকে শেষ করে ফেলে এবং সিন এখানেই কাট হয়ে যায়। আর ওদিকে তাদাস অনেক রাত করে বন্ধুদের সাথে গেম খেলায় ব্যস্ত থাকলে তখনই ওর ফোনে মেই নামে একটি মেয়ের SMS আসে, যেটা ছিল তাদাসের অনলাইনিং গার্লফ্রেন্ড। আর SMSটি পেতেই তাদাস এতটাই চ্যাটে মনোযোগ হয়ে যায় যে ওদিকে ওর টিমের বন্ধুরা হাঁটতে বসলো ওর মনোযোগ কিছুতেই ওদিকে যায় না এবং একসময় মেয়েটির সাথে কথা বলা শেষ হতেই তাদাসের এতক্ষণে হুঁশ ফিরে আসে এবং বন্ধুরা তখন ওকে বোকাশোকা বলে অনেক অপমান করা শুরু করে। কারণ যে মেয়েকে ও কোনোদিন দেখেই নেই তার জন্য কেন ও এতটা সিরিয়াস। আর তখনই তাদাস ওদের কথায় নার্ভাস হতে থাকলে সাথে সাথে তখন ওর হাতেও ঘামতে শুরু করে, যেই রোগটি কিনা তাদাসের অনেক আগে থেকেই ছিল। কিন্তু তাদাসের জীবনে রিয়েল একটি কোনো গার্লফ্রেন্ড না থাকায় এমনকি ও অন্যদের তুলনায় একটু বোকাশোকা হওয়ায় সব মিলিয়ে তাদাস ওর লাইফে অনেকটা কনফিউজডই ছিল, যার কারণে স্কুল কলেজ পর্যন্ত সবাই ওকে নিয়ে অনেক মজা করত, যেটা তাদাসের কখনোই ভালো লাগতো না। তবে ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে একজন শৈশবের বন্ধু ছিল যার নাম ইয়ঙ্গাই। আর এই ইয়ঙ্গাইকে ওর অনলাইনে গার্লফ্রেন্ডের কথা জানালে ইয়ঙ্গাই এসব মেয়েকেও তেমন বিশ্বাসই করে না, যার কারণে ও তাদাসকে অনেক বুদ্ধি দেয় যাতে এই মেয়েটিকেও একবার ঝালাই করে। আর তাই ওকে একবার মেয়েটিকে ঝালাই করার জন্য মেয়েটির সাথে তাদাসকে দেখা করতে বলে যে ওই মেয়ে আসলে ওকে ভালোবাসে কিনা। এ কথা শুনে তো তাদাস ভয়ে পুরোপুরি নার্ভাস হয়ে যায় এবং ওর দম যেন ভয়ে বারবার যাওয়া আসা করতে শুরু করে। এরপর বাসায় ঢুকতেই দেখে যে ওর মা বোন তারা অনলাইন পোস্ট নিয়েই ব্যস্ত। আর তখনই তাদাসের কাছে আবারও ওই মেয়ের SMS আসতেই অমনি তাদাস দৌড়ে ওর রুমে চলে যায় এবং ওই মেয়ের সাথে আবারও SMS করা শুরু করে এবং কথা বলার এক পর্যায়ে তাদাস ওর সাথে দেখা করার কথা বললে কিন্তু মেয়েটি ঘুরিয়ে ফিরে সে অন্য কথায় চলে যায় এবং ওর থেকে সে টাকা আদায় করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদাস হঠাৎ ওকে ভিডিও কল দিতেই দেখে যে একজন অপ্রস্তুত মোটা লোক শেষ ফোনের সামনে বসে আছে। আর এটা দেখতেই লোকটি উঠে পুটে ফোন কেটে সে সরে যায়। আর এটা তাদাস দেখতে ও পুরোপুরি হতবাক হয়ে যায় যে ও কাকে দেখছে এবং কার সাথে ও এতদিন যাবৎ প্রেম করে আসছে এবং এই নিয়ে তাদাস সারাক্ষণ স্যাড হয়ে থাকলে পড়াশোনাও তখন ওর পুরোপুরি মনোযোগ বসে না। আর এদিকে সেই কলেজের দুষ্টু বন্ধুরা ওর ফোনটি কেড়ে নেয় এবং সেই SMSগুলো নিয়ে ওরা পড়তে শুরু করে, যেটা তাদাসের কাছে ভালো না লাগলেও বাট সেই SMS নিয়ে ওরা ওর সাথে বারবারই মজা করতে থাকে। কিন্তু তাদাস একটু বোকাশোকা এবং নার্ভাস হওয়ায় ভয় ওদেরকে কিছু বলতে না পারলে এক পর্যায়ে টিচার তার অফিস রুমে ওকে ডেকে পাঠায় এবং অফিস রুম ঢুকতেই একটি অচেনা মেয়ের সাথে তাদাসের দেখা হয়ে যায় যে এখানে অনেক আগে থেকেই কাজ করে। কিন্তু মেয়েটির এমন চাহনি দেখে বোকা তাদাসেও তখন ওর দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর তাদাসের কি হয়েছে টিচার এই কথা জানতে চাইলে তাদাস তখন ওর দুঃখ বেদনা ভরা ফেক গার্লফ্রেন্ডের বিষয় সবকিছু খুলে বলতে থাকে। বাট টিচার শুনে বলে আমি এই ব্যাপারে নয় বরং এটা জানতে চাচ্ছি তুমি শিকাজনের ব্যাপারে কিছু জানো কি না এবং এই মুহূর্তে কোথায় আছে, কারণ ও গত সপ্তাহ থেকে কলেজে মিসিং। আর এটা তোমাকে জিজ্ঞেস করার কারণ ছিল ও তোমারই ক্লাসমেট ছিল এবং তোমার মতোই এমন বোকাশোকাই ছিল। এ খবর শুনে তাদাস তখনও পুরোই হতবাক হয়ে যায়
এরপর জানায় যে ও ব্যাপারে কিছুই জানা না। আর অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্টের হেড মিস্টার ইনোকাই, যে কিনা তাদোশির বাবা, তারাও শিকাজনের ব্যাপারে তালাশ করতে থাকলে এক পর্যায়ে সিজুকি এই খবর নিয়ে আসে যে শিকাজনের রক্ত একটি লাইব্রেরিতে খুঁজে পাওয়া গেছে, কারণ ও ডিএনএ টেস্ট করে শিওর হয়েছে যে এটি শিকাজনেরই ব্লাড। বাট কে মেরেছে কিংবা কারা মেরেছে তার হদিস এখনো পর্যন্ত ওরা খুঁজে পায়নি। তখন এই খবর শুনে মিস্টার ইনোকাই ওকে এই আদেশ দেয় যে প্রমাণসহ সকল তথ্য যেন খুব দ্রুত ওকে খুঁজে বের করে আনতে। পরদিন তাদোশি শিকাজনের মিসিংয়ের ব্যাপারটি তখন ওর বন্ধু ইয়াঙ্গাইকে জানালে অমনি ইয়াঙ্গাই ফোন বের করে শিকাজনের মৃত্যুর আগের দিনের লাস্ট পোস্টটি সে তাদোশিকে দেখায়, যেখানে অনেক প্রাচীন এক প্রিন্সেস মেয়েকে চিত্রটিতে দেখা যায় এবং সেই চিত্রটির পাশেই কয়েকটি ওয়ার্ডে সেখানে কিছু লেখা থাকে, যেটা স্পেলিং পড়ে তখন তাদোশি বুঝতে পারে যে এই মন্ত্রটি হচ্ছে তাদের জন্য যারা নিঃসঙ্গ একাকী জীবনে তারা একজন নতুন লাভার খুঁজে বেড়াচ্ছে। আর এটা পড়তেই তাদোশির মন পলকিয়ে এক ঝিলিক পেরে ওঠে, যেখানে বন্ধুটি এসবে বিশ্বাসী না হওয়ায় সে ওকে এসব চেষ্টা করতে নিষেধ করে, কারণ তার ভাষ্যমতে শিকাজন্য এই পোস্টটি দেওয়ার পরপরই শিকাজন্য পুরোপুরি গায়েব হয়ে গেছে, তাই সে ওকে সাবধান থাকতে বলে। বাট এরপরও তাদোশি ওর বন্ধুর কথা না শুনে বাসায় এসে সেই লেখা অনুসরণ করেই আলো জ্বালিয়ে ও পূজা করা শুরু করে। এবং সারা রাত পূজা করার পর এত কিছু করেও যখন তাদোশি দেখলো যে ওর মন্ত্র ব্যবহার করেও ঘরের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তখন এসব বাদ দিয়ে আবারও ঘুমোতে চলে যায়। কিন্তু পরদিন সকালে যখনই ও কলেজে আসে তখনই হঠাৎ পেছন থেকে একটি সুন্দরী মেয়ে হাত নেড়ে ইশারা করতেই তাদোশি এবার পুরোপুরি শিওরি হয়ে যায় যে শেষ পর্যন্ত তবে সেই মন্ত্র ওর কাজে দিয়েছে, যার কারণে ও অনেক আশা নিয়ে সেই মেয়েটির কাছে যেতেই মেয়েটি বরং মুখ ভেঙচি কেটে বরং ও অন্য ছেলের সাথে চলে যায়। আর এবারও তাদোশ প্রেমে পুরোপুরি ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়লে তখনই আকাশ থেকে এক গোলাপি ধরনের আভা ওর দিকে তেড়ে আসতে থাকে, যেটা দেখে তাদোশ তো পুরো ভয়ে নার্ভাস হয়ে যায়। আর সেখান থেকে একটি মেয়ে বের হয়ে ওর সামনে নামে আর বলে, আমি হচ্ছি প্রিন্সেস ইজি, যে এতদিন ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি এবং এখন থেকে তুমি এবং আমি প্রেমিক প্রেমিকা। আর একথা বলে ও তাদোশির সাথে মিলন করতে চায় বলে তখন ওর দিকে হাত বাড়িয়ে দিলে তাদোশি ভাবে যে এবারও হয়তো সবাই ওর সাথে মজা করছে, কারণ এত সুন্দর মেয়ে এমন আজব দুনিয়া থেকে কেনই বা ওর খোঁজে সে এখানে আসবে, যার ধরুন সব মিলিয়ে তাদোশ পুরো প্রচণ্ড ভয়ে ও সেখান থেকে দৌড়ে পালায় এবং সাথে সাথে রুমে চলে আসে আর ভাবে যেসব কি হচ্ছে ওর সাথে। এবং তখনই দেখে যে ইজি ওর পাশেই বসে আছে, যেটা দেখে তাদোশ তো ভয়ে আরও পুরোপুরি নার্ভাস হয়ে যায় এবং ইজি তখন ওকে কাছে টেনে নিয়ে বলে ওকে যাই বলবে তাই ওকে শুনতে হবে। একথা বলে আবার ওর সাথে মিলন করতে ওর কাছে এগিয়ে গেলে তখন তাদোশ ইজিকে এটা বোঝায় যে আমাদের এই গ্রহে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের একটি নিয়ম আছে এবং সব কিছুই স্টেপ বাই স্টেপ এগোতে হয় এবং এসব কিছু এত তাড়াতাড়ি হওয়া উচিত নয়। আর এইসব কথা ইজিকে বোঝানোর চেষ্টা করলে উল্টো বরং ইজি ওকে এটা বোঝায় যে আগে মিলন করতে হবে, বাকি সব পরে। আর তখনই এই নিয়ে দুজনের মধ্যে একরকম ধস্তাধস্তি শুরু হয়ে গেলে ঠিক ওই মুহূর্তে তাদোশির মা ডোর নক করতে থাকে এবং তাদোশি তখনইও ভয়ে উঠে উঠে ডোর খুললে দেখে যে ততক্ষণে ইজি গায়েব হয়ে গেছে। পরের দিন তাদোশি এই প্রবলেমের কথা তখন ওর বন্ধু ইয়োঙ্গাইকে জানালে এবং এর থেকে মুক্তি পেতে ওর বন্ধুর কাছে হেল্প চাইলে ইয়োঙ্গাই শুনে বলে যে আমি না করার পরও কেন তুই বোঝা ঘাড়ে চেপেছিস। আর এ কথা বলতে না বলতেই দেখে ইজি এখানেও এসে হাজির, যেখানে ওকে আচমকা হঠাৎ এখানে দেখতেই দুই বন্ধু ভয়ে অস্থির এবং ফোন নিয়ে বন্ধুটি সেই ফোনে থাকা ছবির সাথে বারবারই ইজিকে মেলাতে থাকে, যেখানে ছবিটির সাথে ইজির চেহারার মিল হতেই বন্ধু যেন পুরোপুরি থ হয়ে যায়, কারণ সে ভেবেই পায় না যে এত প্রাচীন যুগের মেয়ে বর্তমানে সে কিভাবে উপস্থিত আর এটা কিভাবেই বা সম্ভব। আর অন্যদিকে সেই দুষ্ট ছেলেগুলো তাদোশির সাথে এত সুন্দর একটি মেয়েকে দেখে তখন ওরা তাদোশিকে রেখে এবার মেয়েটির পেছনে পড়ে যায় এবং ওর সাথে ওরা ডেট করার জন্য তখন ওর সাথে কথা বলার চেষ্টা করে, যেটা তাদোশি দেখে ওদের বারবারই বোঝায় যে ওরা যেন ওর থেকে দূরে থাকে। কিন্তু ছেলেগুলো তাদোশির কোনো কথাই না শুনে বরং মেয়েটির সাথে ডান্স করতে ওকে এটা বলে যে আজ রাতে ওর চাচাতো ভাই হায়াতোর একটি পার্টি আছে আর সেই ইপ্পো বংশের একমাত্র ধনী পুত্র হায়াতো।
এই কথা বলে ইজিকে সেই পার্টির একটি ইনভিটেশন কার্ড দিয়ে ওরা চলে যায়। আর সেই কার্ডে থাকা ইপো বংশের নাম শুনতেই ইজি কিছু একটা ভাবতে থাকে এবং তারপরেও তাদুশিকে জানায় যে ও সেই পার্টিতে যাবে। বাট তাদুশি এই কথা শুনে তখন ওকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ওইসব পার্টিতে খারাপ, অহংকারী ও বাজে ছেলেমেয়েরা সেখানে যায়, তাই ও চায় না ও সেই পার্টিতে যাক। আর তখনই এ কথার প্রেক্ষিতে ইজি আবার বলে যে তাহলে আমার সাথে তোমাকে মিলন করতে হবে। বাট তাদুশি তখন ওকে বারবারই বোঝায় যেহেতু ওরা সবেমাত্র প্রেমিক প্রেমিকা হয়েছে, তাই এসব তাড়াতাড়ি নয়, বরং আগে ভালোবাসবে তারপর বাকি সব। কিন্তু একথায় ইজি না মানলে তখন ওর রেগে মেগে সেই পার্টিতে যাবে বলে সেখান থেকে চলে যায়। আর তাদুশিও তখন ওর গার্লফ্রেন্ডকে আটকাতে ওর বন্ধু ইয়ংয়ের কাছে ও দৌড়ে ছুটে যায় এবং সবকিছু এসে বন্ধুকে জানালে বন্ধুকে বুদ্ধি দিবে কি, বরং ওকে সে নিষেধ করে ওই ধরনের খারাপ পার্টিতে ওকে যেতে। কিন্তু এরপরও তাদুশি একথা না শুনলে বরং ওর গার্লফ্রেন্ডকে বাঁচাতে ইয়ংগাইকে এটা বলে ও যে করেই হোক ওর গার্লফ্রেন্ডকে আটকাতে ও সেই পার্টিতে যাবে। একথা শুনে ইয়ংগাই বলে যে কেন অজানা এক মেয়ের জন্য নিজের ঘাড়ে এই বোঝা টেনে নিয়ে আনছে, কেননা ইয়ংয়ের কাছে এই মেয়ে বড়ই ভয়ঙ্কর ও বিপজ্জনক মনে হচ্ছে। একথা বলে ইয়ংগাই তখন ফোন থেকে সেই প্রাচীন চিত্রটি দেখিয়ে বলে যে ইজির চেহারা এবং ফোনে থাকা সেই মেয়েটি একই হুবহু। এমনকি এই পিকটি যেদিন রাতে শিকার জন্য আপলোড করেছে আর ওই রাতের পর থেকেই ও মিসিং হয়ে আছে। কিন্তু এত কিছু বোঝানোর পরও তাদুশি বলে ইজি অন্য কোনো গ্রহের মানুষ নয়, বরং ও আমাদের মতোই সাধারণ একজন মানুষ। তাছাড়া ও আমাকে অনেক পছন্দ করে, আমি ওকে পছন্দ করতে শুরু করেছি, আর তাই যে করে হোক ও সেই পার্টিতে যাবে। আর একথা বলে তাদুশি সেখান থেকে চলে গেলে বন্ধু ওকে এত কিছু বুঝিয়েও সে ওকে আটকাতে পারে না। আর এদিকে সেই পার্টিতে ইজি এসে উপস্থিত হলে ও শুধু সেই ইপ্পঙ্গি বংশের ধনীপুত্র হায়াতোকে খুঁজতে থাকে। বাট এই ইপ্পঙ্গি বংশের সাথে ওর কি এমন কানেকশন আছে সেটা এখনও ক্লিয়ার না। অন্যদিকে ইয়ংয়ের কাছে এই মেয়েকে অনেক সন্দেহজনক মনে হলে তখন ও পুরো ইতিহাস ঘেঁটে তার বৃত্তান্ত বের করার চেষ্টা করে এবং অবশেষে লাইব্রেরিতে সেটি খুঁজে পাওয়ায় এই মেয়ের কাহিনী পড়ে তো পুরোই হতবাক হয়ে যায় যে এই মেয়ে হচ্ছে শত বছরের পুরনো 520 সালের আরও আগে জন্ম নেওয়া এক রাক্ষসী শিয়াল, যারা মানব পুরুষের খোঁজে থাকে এবং তারা তার সাথে সহবাস করে, যার ফলে সেই পুরুষ মানুষটির সকল আধ্যাত্মিক শক্তি ওরা কেড়ে নেয় এবং একসময় এরা এতই পাওয়ারফুল হয়ে ওঠে যে সেই পুরুষ মানুষটি সারা জীবনের জন্য সেই রাক্ষসীর উপর নির্ভরশীল হয়ে পড়ে, যে কারণে তারা ছেড়ে যেতে চাইলেও বরং চিরজীবনের জন্য তারা সেই জালে আবদ্ধ হয়ে পড়ে। আর এই লেখা পড়তেই ইয়ংয়ের শরীর যেন পুরো কাঁটা দিয়ে ওঠে এবং ও দৌড়ে তখন তাদুশির কাছে যায় এবং ওকে খুঁজতে থাকে যাতে সে ওকে বাধা দিতে পারে। আর এদিকে তাদুশি সেই পার্টিতে এসে ও ইজিকে খুঁজতে থাকলে দেখে যে ইজি ওই খারাপ ছেলেদের সাথে একটি গেম খেলছে। এটা যে যদিও এই গেম খেলায় জিতে যায় তবে ওরা সে হায়াতের সাথে ইজিকে দেখা করিয়ে দিবে। আর ইজিও হায়াতের সাথে দেখা করার জন্যই তখনও সেই তীর নিশানা মতো লাগায়। আর এটা দেখতে তাদুশিওকে সেখান থেকে সাথে সাথে সরিয়ে আনে এবং আড়ালে এনে ওকে এটা বোঝায় যে ও যা কিছু বলবে তাদুশি তাই শুনবে, কেননা ওকে ভালোবেসে ফেলেছে আর তাই ওর কথা মতো ও মিলন করতেও প্রস্তুত আছে যাতে ওদের এই সম্পর্কটি আরও গভীর হোক। কিন্তু ওর এত আবেগী কথার কোনোটাই ইজি না বুঝতে পারলে ও শুধু এটাই বোঝে যে তাদুশি ওর সাথে মিলন করতে রাজি হয়েছে এবং তারপরে ওকে আর কোনো কথার সুযোগ না দিয়েই বরং সাথে সাথে দুজন ক্লোজড হয় এবং একসময় দেখা যায় যে ইজির পাওয়ার ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এবং ওর চোখ দুটোও প্রচণ্ড লাল হয়ে আসে। এরপর ইজি বলে যে আজকের পর থেকে আমরা দুজন কানেক্টেড হয়ে গেছি এবং আমরা আর কোনোদিনও আলাদা হব না। এ কথা বলেও চলে গেলে তাদুশি ওর এ কথার মিনিংও কিছুই বুঝতে পারে না, কিন্তু ওর মন যে আনন্দে দুলতে থাকে সেটা আর বোঝার বাকি থাকে না। অন্যদিকে বন্ধু ইয়ংগাই সে পার্টিতে এসে তাদুশিকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে ও তাদুশিকে খুঁজে পেলে তখন ইজির ব্যাপারে সবকিছু কাহিনী খুলে বলে আর জিজ্ঞেস করে যে ও সেই মেয়ের সাথে কোনো শারীরিক মিলন করেছে কিনা। একথা শুনে তখন তাদুশি পুরোই নির্বাক হয়ে যায় এবং ওর মুখ থেকে যেন কোনো কথাই বের হয় না।
আর এদিকে ইজি হায়াতোকে খুঁজে পেলে তখন ওর কাছে ছুটে আসে এবং ওর ঘরেও প্রাচীন কিছু পুরনো সংগৃহীত মূল্যবান জিনিস দেখতে পায়, যেগুলোর অর্জনে ওর বংশধররা আজ এত অর্থের পাহাড় গড়ে তুলেছে। আর সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর দেখানো হয় যে শিকাজনের ডেড বডির সামনে সেই বিভৎস লোকটি বসে আছে। আর এই লোকটি হচ্ছে সেই যে এই সিনের প্রথম দিকে ওই রাতে ওকে সে মেরেছিল। আর সে একথা বলতে থাকে যে মানুষ কতই না বোকা প্রকৃতির। অন্যদিকে ওরা ইজিকে খুঁজতে খুঁজতে হায়াতের ঘরে এলে যা দেখে তা দেখে তো ভয়ে ওদের তখন হাত পা ঠান্ডা হয়ে আসে, যেখানে দেখে যে ইজি হায়াতের বডি থেকেও মাথা পুরোপুরি আলাদা করে সেই মাথা নিয়ে আবার দাঁড়িয়ে আছে। আর এই ভয়ানক কাণ্ড দেখে তো দুজনে ভয়ে চিৎকার করে উঠলে তখনই পেছন থেকে কারো আসার শব্দ শুনে ইজি বিদ্যুতের গতিতে ওদেরকে সহ ও তাদুসের রুমে আবার ফিরে আসে। কিন্তু ওরা তো বুঝতেই পারে না যে ওখান থেকে এক পলকে কিভাবে তাদুসের রুমে ওরা এসে পৌঁছালো। আর সেই মাথা আবারও ইজির হাতে দেখে ওরা ভয়ে জড়সড়ো হয়ে থাকে। তখন ইজি জানায় যে ওর তাদের হেল্পের প্রয়োজন, আর এই জন্য ওকে একটি ঠান্ডা কোনো গুহা খুঁজে দিতে বলে, যেখানটায় ও এই মাথাটি সংরক্ষণ করে রাখতে পারবে। কিন্তু ওরা বলে যে ও যেভাবে ওদের ঝড় গতিতে এখানে নিয়ে এসেছে ঠিক সেভাবেই এই মাথাও যেন ও সেখানেই রেখে আসে। এ কথা শুনে ইজি তখন ওদেরকে দেখাতে ও সেই ঘূর্ণনের মধ্যে মাথাটি ছুঁড়ে ফেললে মুহূর্তে সেটি ভ্যানিশ না হয়ে বরং ওদের হাতের উপর এসে পড়ে। আর ভয়েও তখন ওরা একজন অন্যজনের দিকে সেটি আবার ছুঁড়ে ফেলতে থাকলে ইজি সেটি ক্যাচ করে ফেলে আর বলে যে ঘূর্ণনের মাধ্যমে শুধুমাত্র যাওয়া আসাই করা সম্ভব। কিন্তু বন্ধুটি এসব দেখে তখন সে তাদুশিকে বোঝায় যে এই মেয়ে সেই রাক্ষসী শিয়াল, তাই ওর থেকে ওকে দূরে থাকার উপদেশ দিলে অমনি ইজি সেটি শুনে ফেলে এবং ওদেরকেও এই হুমকি দেয় ওর কথা না মানলে ও ওদের মাথা ঠিক এভাবেই আলাদা করে ফেলবে। এ কথা শুনে তো তাদুশি ভয়ে রাজি হলো, বাট বন্ধুটি ভয়ে ওকে রেখে সে ওখান থেকেই পালিয়ে যায়। আর এদিকে ডিটেকটিভরা ইনভেস্টিগেট করতে হায়াতের বাড়িতে এসে তারা ডেড বডি খুঁজে পেল, বাট ওর মাথা তারা কোথাও খুঁজে পায় না। আর না পাওয়ায় তখন সারাঘর তারা তল্লাশি চালাতে থাকে। আর অন্যদিকে সেই বিভৎস লোকটি একটি সার্জনকে মেরে তার পোশাক বদলে সে ওই বাড়িতে এসে ওঠে এবং খোঁজ করতে থাকে যে এই কাজটি কে করতে পারে। আর তখনই সে তার জাদু ব্যবহার করে দেখতে পায় যে সে আর কেউ নয় বরং তারই শত্রু ইজির কাজ। আর ওই মুহূর্তে ডিটেকটিভও তাকে দেখে ফেললে তাকে কিছু প্রশ্ন করার আগেই অমনি সে কোনোভাবে তড়িঘড়ি করে সে ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে এই দুজন সারারাত এক ঘরে থাকায় তখন তাদুসের হায়াতের মাথাটি দেখে ওর বারবারই অস্বস্তি লাগতে শুরু করে, কেননা ওর মনে হচ্ছে হায়াতের চোখ দুটো যেন ওর দিকে সে তাকিয়ে আছে। আর এই কারণে ও সেটাকে ফ্রিজে নিয়ে ঢুকিয়ে রাখলে ইজি তখন দেখে জিজ্ঞেস করে যে ও মাথাটি কোথায় রেখেছে। তখন তাদুসি বলে যে আমরা এটাকে রেফ্রিজারেটর বলি আর এখানে ঠান্ডা হয়। এরপর তাদুসি খুব ভেবেচিন্তে ও শান্তভাবে ইজিকে বোঝানোর চেষ্টা করে যে ওর সাথে যা কিছু হয়েছে তা যেন ভুলে যেতে এবং ওকে এখান থেকে চলে যেতে, কারণ ওই সম্পর্ক করতে যাচ্ছে না। এই কথা শুনে তো ইজি রেগে যায় এবং বলে যে এটা সম্ভব না, কারণ ওদের দুজনের আত্মা এখন এক হয়ে গেছে। বাট তাদুসি বলে যে আমাদের গ্রহের নিয়ম আছে, প্রেমিক প্রেমিকা হওয়ার পরেও একজন আরেকজনকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। তখন ইজি বলে বাট এটা আমাদের নিয়ম নেই, আমরা চাইলেও এখন আর আলাদা হতে পারবো না। একথা বলে ইজি ওর আরও কাছে এসে বলে যে বুঝেছি তোমার সাথে সম্পর্ক গভীর করতে আমার তোমাকে আরও ক্লোজড হতে হবে। আর একথা বলেই অমনিও আবারও তাদুসির উপর ঝাপটে পড়ে। এরপর সকাল হতেই তাদুসির গায়ে কোনো কাপড় না থাকায় তখনও চমকে ওঠে এবং ইজিকে দেখে বলে যে ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, বাস্তবের কিছুই ঘটেনি। কিন্তু ইজি শুনে জানায় যে এর কোনোটাই স্বপ্ন নয়, বরং গত রাতে যা কিছু হয়েছে সবই সত্য। এই কথা শুনে তাদুসি চেক করতে তখনও ফ্রিজ খুলে দেখে যে ওই মাথা ও যেখানে রেখেছিল ওখানটাই পড়ে আছে। আর এসব কিছুর জন্য ও নিজের কপাল চাপড়াতে থাকলে তখন ইজি বলে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাদুসি বলে যে ও এখন কোথাও যেতে পারবে না, কারণ ওরা এখন নিচে নামলেই ওর বাবা মা দেখে ফেলবে। এজন্য ইজি সেই ঘূর্ণনের মাধ্যমে আবার ও তাদুসিকে নিয়ে বাহিরে আসে এবং দেখে যে সবাই ওদের দিকে তাকিয়ে আছে, যেটা তাদুসির কাছে অস্বস্তিজনক লাগলেও বাট ইজির কাছে কোনোই বিষয় মনে হয় না।
এ কারণে ও ইজিকে নিষেধ করে যেন পুনরায় যখন তখন ওকে নিয়ে এভাবে টানাটানি না করে। আর তারপরেও ওর ইউনিভার্সিটির টাইম হয়েছে বললে তাদুশি ওকে ফিরে যেতে বলে। এ কথা শুনে ইজি আবারও ওকে বলে যে মনে হচ্ছে তুমি আমাকে এখনো বুঝতে পারছো না যে আমাদের দুজনের একসাথে থাকা কতটা জরুরি, কেননা আমাদের দুজনের আত্মা এক হয়ে গেছে। যদি আমি মারা যাই তবে তুমিও বাঁচবে না, আর যদি তুমি মারা যাও তবে আমারও মৃত্যু হবে। এ কথা শুনে তাদুশি তো তখনও পুরো হয়ে যায়। এরপর ইজি একটি আইসক্রিম কার্ট দেখে ও সেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে খেতে শুরু করলে তাদুশি ওর মধ্যে বাচ্চা সুলভ আচরণ দেখে ওর কাছে খুব ভালো লাগতে থাকে। এরপর খাওয়া শেষে ইজি ওকে ফলো করতে বলে, কারণ ওকে আরও কিছু মাথা সংগ্রহ করতে হবে। এ কথা শুনে তাদুশির বমি ভাব শুরু হয়ে গেলে তাদুশি যেতে অস্বীকার জানায়, কারণ ওর সব কথায় মেনে নিলেও বাট কোনো খুন খারাপিও করতে পারবে না। আর তখনই ইজি জানায় যে তুমি এভাবে পড়বে না, আর তাই তোমাকে কাছে টানতে আজ রাতে ওরা ধর্মমতে ওদের দুজনের বাগদান শুরু হবে। এ কারণে ওকে একটি নির্জন জায়গায় সবকিছু রাতের মধ্যে ব্যবস্থা করতে বলে, যাতে এই বিয়ে বাগদান হওয়ার পরে ওদের সম্পর্কটি আরও শক্তিশালী হয়। তখন তাদুশিও বুঝে যায় যে এভাবে ওকে কিছুতেই সরানো সম্ভব নয়, আর যার কারণে তখনই ওর জমানো টাকা দিয়ে ইজিকে একটি ফোন কিনে দেয় এবং ওকে কল দিয়ে এটা বিশ্বাস করায় ওরা দুজন যতই দূরে থাকুক বাট এই কলের মাধ্যমেই দুজন সর্বক্ষণিক কানেক্টেড থাকবে। কিন্তু ইজির কাছে যন্ত্রটির ব্যবহার কোনোদিন জানা না থাকলেও বাট এটাও বিশ্বাস পেয়েছে তাদুশিকে যখন তখন কলে ডেকে আনা যাবে। এরপর তাদুশি কোনো রকম ইজিকে ভাগিয়ে ওর বন্ধুর কাছে হেল্প চাইতে এলে বন্ধু দেখে তো বরং ওকে সে উল্টো আরও ইগনোর করা শুরু করে যে সে আর এই ঝামেলার মধ্যে 1 ইঞ্চিও নেই। কিন্তু তাদুশি অনেক বুঝিয়ে সুঝিয়ে বন্ধুকে মানানোর চেষ্টা করে যে কিভাবে ও ইজি যেখান থেকে এসেছে ওকে আগের জায়গায় ফেরত পাঠানো যায়। যার ফলে ওরা তখন লাইব্রেরিতে এসে তার সমাধান বই পুস্তকে খুঁজতে থাকলে আর তখনই দেখে যে সেই অচেনা মেয়েটিকে, যাকে তাদুশিও সেই প্রথম টিচার রুমে ওকে দেখেছিল। আর মেয়েটিও ওদের কিছু একটা খুঁজতে দেখে তখন ও জিজ্ঞেস করে যে ওরা কি খুঁজছে। তখন ওরা ওকে বিশ্বাস করে ওদের প্রবলেমের কথা জানাতেই মেয়েটি একটি বুকস খুঁজে দেয় এবং জানায় যে এখানে ওরা এর সমাধান হয়তো খুঁজে পাওয়া যাবে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যেতেই বুকসটিতে দেখে যে একটি পূজা করার চিত্র রয়েছে, আর এই পূজার মাধ্যমে ওরা সেইভাবে প্ল্যানিং করতে থাকে যে এই পূজা মন্ত্রের সাহায্যে ওরা ইজিকে এই গ্রহ থেকে বিতাড়িত করবে। যে সমস্ত কথাগুলো তখন আড়ালে থাকা ওই মেয়েটিও শুনে ফেলে এবং ও কিছু একটা তখন ভাবতে থাকে। এরপর ওরা পূজা করার জন্য ওদের কলেজের একটি নির্জন জায়গায় বেছে নেয় এবং ইজি এই মুহূর্তে কোথায় আছে জানতে তাদুশি ওর দেওয়া ফোনটির লোকেশন ট্র্যাক করতে থাকে, যেখানে দেখে ইজি বিভিন্ন জায়গায় যায় এবং ও এক এক গোত্রের এক এক ট্রেডিশন ড্যান্সিংও ফলো করছে। এরপর অনেক রাত হয়ে এলে বাগদানের সময় শুরু হওয়ায় তাদুশি স্যুটবুট পরে ও রেডি হয়ে বাসা থেকে বের হতে ওর বাবার সাথে ওর দেখা হয়ে যায়। তো বাবা বাসায় ঢুকতে ওকে জিজ্ঞেস করে যে ও এত রাতে কোথায় যাচ্ছে, কিন্তু তাদুশি এই মিথ্যে জানায় যে ওর বন্ধুর সাথে জিমে যাচ্ছে। কিন্তু এত রাতে জিমে কেন যাচ্ছে সে কথা জিজ্ঞেস করলে তাদুশি নয়ছয় দিয়ে কোনোভাবে তাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে। এরপর সে ওকে আবার জিজ্ঞেস করে যে ও হায়াতো নামে কাউকে চিনে কিনা, কারণ সে জেনেছে ওরা একই ডিপার্টমেন্টের ছাত্র। বাট তাদুশি ওর বাবাকে এই মিথ্যে বলে যে ও তাকে চেনে না, আর একথা বলে ও বাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এরপর ওরা ইজিকে কল করার আগে পূজার সকল ব্যবস্থা করে রাখলে একসময় ইজি এই SMS দেয় যে ও এখনই আসছে। আর এই SMS পাওয়ার পরপরই ওরাও সেভাবে প্রস্তুত নিতে শুরু করে। অন্যদিকে তাদুশির বাবা মিস্টার ইনোকাই সে হায়াতের সমস্ত তথ্য ঘাঁটতে ঘাঁটতে একসময় ওর ফ্রেন্ড লিস্টে তার ছেলে তাদুশির ছবি দেখতে পায়, যেটা দেখে সে তখন কিছুটা শকড হয়ে যায় যে তাদুশি ওকে চেনার পরও কেন ও তাকে মিথ্যে বলল। আর এদিকে ইজি এসে উপস্থিত হতেই বন্ধুটি আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং ইজি বাগদান শুরু করার আগে ও সকল গোত্রের ট্রেডিশন নাচ মিক্সড করে ও সেটি নেচে আবার তাদুশিকে দেখাতে থাকে, যেসব দেখে তাদুশির ভালো না লাগলেও বাট ভয়ে বরং ও প্রশংসা করতে শুরু করে। এবং তখনইও দূর থেকে ওর বন্ধুকে ইশারা করে মন্ত্র পড়তে বললে মন্ত্র পড়েও বাট একটিও মন্ত্র ইজির উপর কোনোই প্রভাব পড়ে না, বরং এতে ইজি আরও রাগে ওর বন্ধুর উপর চড়াও হয়ে যায় এবং ওর আসল রূপ কয়েকটি ভাগে তখন বিভক্ত হয়ে যায়,
যা দেখে তাদুশি ভয়ে ওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে ও যা কিছু বলবে সবকিছু ও মেনে নেবে, তারপর ওর বন্ধুকে ছেড়ে দিতে বলে। তখন ওর কথা ইজি বন্ধুটিকে ছেড়ে দিলে বন্ধুটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। বাট ইজির সাথে ওরা এমন দুশ্মনী করায় তখন ইজি তাদুশির উপর ও প্রচণ্ড ক্ষেপে থাকে এবং ওকে ক্ষমা করবে না বলে ও রাগ করে ওখান থেকে চলে যায়। আর এদিকে ওই বিভৎস লোকটি সে ইজিকে খুঁজে পায় এবং সুযোগ মতো সে ছায়ার মতো ওর পিছু নেয় এবং এক পর্যায়ে সে ওর গলা ঝাপটে ধরে এবং পলকে ওকে নিয়ে সে আবার গায়েব হয়ে যায়। আর দুজনের পূর্ব শত্রুতার জেরে একজন আরেকজনকে একেবারে মেরে ফেলার হুমকি দিতে থাকলে দুজনার এই মারামারি দীর্ঘক্ষণই চলতে থাকে এবং এক পর্যায়ে ইজি ওর সাথে কোনোভাবেই পেরে ওঠে না, কেননা টেনকাই ইউকাইয়ের পাওয়ার দখল করে সেই লকেটের শক্তির মাধ্যমে ইজিকে সে ছুরিয়াঘাত করে। তখন ইজি জিজ্ঞেস করে যে ওই পাওয়ার কোথা থেকে পেয়েছে। টেনকাই জানায় যে প্রধান 5 অভিভাবকের কাছ থেকে পেয়েছে। আর এ কথা শুনে ইজি সেখান থেকে ভ্যানিশ হওয়ার আগে ও সেই লকেট থেকে সমস্ত পাওয়ার ও মুহূর্তেই ধ্বংস করে ফেলে, যাতে টেনকাই পুনরায় ওদের এই শক্তি আর ব্যবহার করতে না পারে। আর টেনকাইয়ের আঘাতে ইজি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকলে এক পর্যায়ে ও বাঁচার জন্য সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং ওই আহত অবস্থায় ও তাদুশের কাছে ফিরে আসলে তাদুশি তো এ ব্যাপারে কিছুই জানে না, শুধুমাত্র ইজিকে রেস্টে থাকতে বলে ও ওর পরীক্ষার পড়া নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়ে। পরদিন সকালে তাদুশি ব্রেকফাস্ট করতে বসলে বাবা মিস্টার ইনুকাই সে বারবার ঘুরে ফিরে তার ছেলেকে দেখতে থাকে, এই জন্য যে হায়াতোকে তাদুশি চেনা সত্ত্বেও কেন সেদিন ও তাকে মিথ্যে বলল যে ও হায়াতোকে চেনে না। আর এদিকে তাদুশি ইয়ঙ্গকে ইজির ব্যাপারে এটা জানায় যে ইজি যাতে মানুষের মাথা শিরোচ্ছেদ করতে না পারে, এমনকি কাউকে যেন আঘাত করতে না পারে, এর সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে। তখন ইয়ঙ্গাই শুনে বলে যে কেন ওই ইজিকে নিয়ে এতটা সিরিয়াস, ও কি আসলে ওর প্রেমে পড়েছে কিনা। তখন তাদুশি কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ জানালে ইয়ঙ্গাই ওই মুহূর্তে কি করবে ও ভেবে পায় না, কেননা ওর বন্ধুকে নিয়ে ওর যে ভয় ছিল সেটাই ঘটতে চলেছে। কিন্তু তাদুশি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তখন এর সমাধান খুঁজতে ওরা দুজন সেই লাইব্রেরিতে চলে যায় এবং ওরা সেখান থেকে যাওয়ার পরপরই পাশে তার নিচ থেকে একটি ধোঁয়ার মতো কিছু বের হতে থাকে এবং তারপরে দেখা যায় সেই নিচ থেকে টেনকাই শিকাজনুকে পুনরায় জিন্দা করতে সে ওর উপর বিভিন্ন জাদুমন্ত্র খাটাচ্ছে এবং এক পর্যায়ে শিকাজনুর আত্মা পুনরায় জীবিত হলে ও পুরোপুরি তার কন্ট্রোলে চলে আসে এবং জম্বিদের মতো ও ভয়ানক আচরণ করতে থাকে। এদিকে সেই দুষ্ট ছেলে মাসাতো ওর চাচাতো ভাই হায়াতোর খুনিকে এখনও তাদুশির বাবা ধরতে সক্ষম না হওয়ায় তখন ও সেই ক্ষোভ তাদুশির উপর ঝাড়তে শুরু করে, যেটা দেখে অমনি ইজি এসে ওর সেই হাত ভেঙে গুড়মুড় করে দেয়, যার ফলে কলেজে থাকা এতদিন উত্ত্যক্ত করা সেই ছেলেটি ইজির ভয়ে ও তাদুশিকে কিছুই বলতে পারে না, বরং ও সেখান থেকে আরও ভয়ে দৌড় দেয়। আর এরপরই ইজির পেটে সেই আঘাতটি আবারও পেইন দিলে তাদুশি দ্রুত ওকে অন্য স্থানে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার ইনুকাই এখনও হায়াতের মৃত্যুর কারণ সংগ্রহ করতে থাকলে একসময় সে হায়াতের বাবার বিশাল ইপ্পঙ্গির কনস্ট্রাকশন কোম্পানির তালিকা সার্চ করতে থাকে এবং সবকিছু সে ঘেটে ঘুটে এটা জানে যে এই বিশাল কোম্পানিতে যতজন এমপ্লয়ি কাজ করত তার মধ্যে শিকাজনও একজন। আর এই ব্যাপারটি মিস্টার ইনুকাই সিজুকাকে জানালে তখন দুজন মিলে এই রহস্যের উদ্ঘাটনে লেগে পড়ে। আর এদিকে তাদুশি ওর গার্লফ্রেন্ডকে কিভাবে খুন খারাপি থেকে ফেরাতে পারবে তা নিয়ে সর্বশেষ ও একটি লিস্ট তৈরি করে এবং ইজিকে জানায় যে ওর সাথে থাকতে হলে ওকে 3টি রুলস মেনে চলতে হবে। রুলস নাম্বার 1, ইজি থাকার জন্য ও একটি ঘরের ব্যবস্থা করবে। একথা শুনতেই ইজি কোনোভাবেই তা মেনে নিতে চায় না, এমনকি ওর প্রয়োজনীয় জিনিসপত্র ছুরি তলোয়ার এবং ওই মাথা নিয়ে ইজি অন্য কোথাও যেতে চায় না। তখন তাদুশি বোঝায় যে ওর ঘরে থাকায় ইজির জন্য রিস্ক হয়ে যাবে, কারণ তাদুশির মা যে কোনো সময় ঘর গোছাতে এসে সে ওকে এবং সেই কাটা মস্তক দেখে ফেলতে পারে, আর এতে করে অনেক ঝামেলাও সৃষ্টি হবে, কেননা তাদুশির বাবা একজন ডিটেকটিভ। আর এই সব কিছু শোনার পর ইজি মেনে নিলে তখন দ্বিতীয় শর্ত দেয় যে ওর আউটফিট, পোশাক এবং অদ্ভুত আচরণ করা যাবে না এবং 3 নাম্বার ও কাউকে হত্যা করতে পারবে না। আর এই শর্ত শুনে ইজি কোনোভাবে মানতে না চাইলে তখন তাদুশি বোঝায় যে ও চায় না ওর গার্লফ্রেন্ড কোনো মানুষকে হত্যা করুক।
আর এটা বলতে বলতেই ইজির আবারও সেই পেইন উঠলে তখন ইজি জানায় এখনই ওকে সেরে তুলতে বিশুদ্ধ জল পান করাতে। আর তখনই তাদুশি ওকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে শৈশবে ওর দাদু ওকে নিয়ে এসেছিল। আর সেখানের পানি পান করে ইজির কাটা দাগ মুহূর্তেই সেরে যায়। এটা দেখে তো তখন ইজি বুঝতে পারে যে এই স্থানে বিশেষ কোনো পাওয়ার রয়েছে যার ক্ষমতায় ও সেরে গেছে। এরপর তাদুশি ওর আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলে তখন ইজি জানায় যে আমি মানবকে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, আর তাই তোমাকে এ ব্যাপারে কিছুই জানাইনি। বাট তাদুশি শুনে বলে যে তুমি আর কাউকে বিশ্বাস না করলেও শুধুমাত্র আমাকে করো। এ কথায় ইজি তখন ওর প্রতি বিশ্বাস বেড়ে গেলে ওখানেই দুজনাকে কিস করে এবং এতে ওদের ভালোবাসা আরও বেড়ে যায়। আর এদিকে ইনভেস্টিগেট করতে মিস্টার ইনোকাই ও সিজুকি ওই কনস্ট্রাকশন কোম্পানিতে আসে হায়াতের বাবার সাথে কথা বলতে। বাট সে একটি হুইল চেয়ারে বসে মিস্টার ইনোকাইকে একটি চিত্র দেখিয়ে তার নাম বলতে বলে। তখন ইনোকাই সঠিক জবাব দেয় যে এটি ডাইনোসর। তখন হায়াতের বাবা বলে যে আপনি কি জানতে এখানে আমার কাছে এসেছেন। এরপর মিস্টার ইনোকাই তার ছেলের সম্পর্কে কিছু জানতে চাইলে তখন হায়াতের বাবা বলে যে সে একজন অবাধ্য সন্তান হওয়ায় ওকে অনেক আগেই ত্যায্য করে দিয়েছে। আর এই কথা বলতে বলতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হলে অমনি তার সহকারী সাকন চলে আসে এবং তাকে আর ডিস্টার্ব করতে নিষেধ করে এখান থেকে চলে যেতে বলে। সাথে এটাও বলে যে কোনো কিছু জানা থাকলে যেন তাকে কল করে জেনে নিতে। তবুও তারা তার মালিককে যেন আর কোনো ডিস্টার্ব না করে, কারণ সে খুবই অসুস্থ। একথা শুনে মিস্টার ইনোকাই চলে যেতে থাকলে বাট তার সহকারীকে লাস্ট একটি প্রশ্ন করে যে সে শিকাজনকে চিনে কিনা, কারণ সে এখানকারই একজন ইন্টার্নি ছিল। বাট সহকারী কিছু একটা ভেবে তখন উত্তর দেয় যে সে এ ব্যাপারে কিছুই জানে না, যদি কিছু জানে তবে তাকে জানাবে। আর ওদিকে তাদুশি এবং ইজি চলে যাওয়ার সময় হঠাৎ ওখানকারই একজন বৃদ্ধ লোকের সাথে ওদের দেখা হয়ে যায় যার নাম নিয়োমিমি, এবং সে ওদের সাথে পরিচিত হয়ে জানায় যে এখানে আসলে এক বিশেষ ক্ষমতা রয়েছে, যে তার ছোঁয়া পাবে তারই ভাগ্য খুলে যাবে, কারণ এই স্থানটি একটি জাদুর শহর। এরপর ওরা চলে যাওয়ার সময় লোকটি আরও বলে যে কোনো প্রয়োজন হলে আবার ওইখানে আসতে, কারণ সে এখানেই থাকে। এরপর দেখানো হয় যে রুলস নাম্বার 1 অনুযায়ী তাদুশি ইজির জন্য ওদের পুরনো লাইব্রেরির একটি পরিত্যক্ত নির্জন জায়গায় ওর থাকার ব্যবস্থা করে দিচ্ছে, সাথে সে মস্তকটি রাখার জন্য একটি ফ্রিজের ব্যবস্থাও তাদুশি করে দেয়। এরপর তাদুশি ওর কাছে জানতে চায় যে কেন ও এভাবে মানুষ হত্যা করতে চায়। ইজি তখন ওকে সবকিছু জানাতে ওর মাথার সাথে নিজের মাথাকে সংস্পর্শে ওদের অতীতের সমস্ত কাহিনী তাদুশিকে জানিয়ে দেয়, যেখানে 500 বছর আগে মানুষ জাতি এবং ইয়োকাই বংশ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত, কিন্তু হঠাৎই সেই শান্তি বিনষ্ট হতে থাকে যখন এই মানবজাতি বেইমানির রূপ নেয়, যেখানে তারা একে একে সব ইয়োকাই বংশকে মেরে নির্বংশ করছে। আর তার মধ্যে ইজির মাকেও তারা মেরে ফেলে এবং ওকে শহর ভাইদেরও এবং আরও অনেক সহকর্মীকেও তারা অন্ধকারাচ্ছন্নে ওদের 500 বছর সেখানে আটকে রেখেছিল। আর এই সমস্ত কাজের 5 জন প্রধান শক্তিশালী অভিভাবক মিলেই এই নেতৃত্ব দিয়ে আসছিল, যার কারণে আজ ওদের ইয়োকাই বংশের আজ এই অবস্থা। শুধুমাত্র তাদুশির কারণে আজ ওর সেই ডাকে ইজি আবদ্ধ কূপ থেকে বের হয়ে আসতে পেরেছে। আর তাই ওর ভাইদের রক্ষা করতে বাকি 4টি মস্তককে সংগ্রহ করতে হবে, নয়তো ওর বাকি বংশধরদের ও কখনো বাঁচাতে পারবে না। আর এই কাহিনী শুনে তখন তাদুশি কি বলবে ও বুঝে উঠতে পারে না। তখন ইজি জানায় যে এর জন্য ওর সাহায্যের প্রয়োজন, কিন্তু তাদুশি শুনে ওর পরিবারের জন্য ওর প্রচণ্ড খারাপ লাগলো, বাট এরপরও ও মানুষ হত্যা কোনোভাবেই সমর্থন করে না। এরপর দেখা যায় যে সেই উপদেষ্টা সাকুনকে টেনকাইয়ের আস্তানায় পৌঁছাতে। এর মানে সাকুনের সাথে অনেক আগে থেকে টেনকাইয়ের সম্পর্ক ছিল। সাকুন তখন ওকে এই খবর দিতে আসে যে পুলিশ ওদের পেছনে লেগেছে, তাই তাদের আরও সাবধান হতে হবে। আর তখনই শিকার জন্য পেছন থেকে সাকুনের কাছে তার জ্যাকেট চাইলে সাকুন দেখে জিজ্ঞেস করে ও এখানে এলো কি করে। তখন শিকার জন্য বলে যে তবে তুমি আমার সেই জাদুকরি বইটি চুরি করেছ। এ কথা বলে ও সাকুনকে আঘাত করতে গেলে সাকুন তখন উল্টো তার শক্তি দিয়ে শিকারজনকে দুর্বল করে ফেলে। এরপর সেই জাদুকরি বইটি টেনকাই সাকুনকে ফেরত দিতে গেলে সাকুন বলে যে এই বই সেই 5 প্রধান অভিভাবককে ও কোনোভাবেই ফিরিয়ে দিবে না, বরং এটা এখানে ওকে রাখতে বলে, কারণ এখানে বইটি বরং নিরাপদে থাকবে। পরদিন সেই পরিত্যক্ত স্থানে তাদুশি ইজির সাথে দেখা করতে এলে ইজি তখন ওকে একটি চিত্র দেখায়,
যেটির নাম ড্রাগন মাগাতামা। আর এই মাগাতামা তাদুশিকে খুঁজে দিতে বলে, কারণ এটিকে ফলো করে ও সেই 5 প্রধান অভিভাবককে খুঁজে বের করবে এবং বাকি 4 মাথাও ও সংগ্রহ করবে। তাই ওকে এটির লোকেশন ট্র্যাক করতে বলে। তখন তাদুশি সার্চ করে দেখে যে এটি তো ওদের ইউনিভার্সিটির প্রদর্শনী কক্ষেই অবস্থান দেখাচ্ছে। বাট তাদুশি ওকে আবারও বোঝায় যে ও খুনাখুনিতে ওকে কোনোভাবে সাহায্য করতে পারবে না, এমনকি ওকে ওইসব জঘন্য কাজও করতে দেবে না। একথা শুনে তখন ইজি কিছুটা রাগ হয় এবং তাদুশিকে রেখে ও একাই সেই মাগাতামা খুঁজতে সেই ইউনিভার্সিটিতে চলে যায়। আর এদিকে সেই ডিটেকটিভ এবার সাকনের ব্যাপারে সে কিছু একটা রহস্যের গন্ধ পাওয়ায় এবার তারা সাকনের পেছনে লেগে পড়ে। এটা দেখতে যেয়ে সে সারাদিন ডিউটির পর রাতে কোথায় যায়। অন্যদিকে টেনকায় শিকাজনুকে দিয়ে সবার আইডি হ্যাক করতে ওকে কম্পিউটারে লাগিয়ে দেয়। পরদিন তাদুশি ঘুম থেকে উঠে আলমিরা খুলতেই দেখে যে ইজি সশরিয়ে দাঁড়িয়ে আছে। আর হঠাৎ ওকে এই অবস্থায় দেখে তাদুশি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন ইজি বলে যে আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন, তাই যে করে হোক সেই মাগাতামাটা আমার লাগবে, কারণ আমি তোমার 3 নম্বর রুলস মোতাবেকই অন্য কাউকে হত্যা করব না বলেই মাগাতামার সাহায্যে তাদের খুঁজে বের করব। তখন ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে তাদুশি তো খুব খুশি হয়ে যায়, কেননা ও তাদুশি রুলস মেনে নিয়েছে বলে। যার কারণে তাদুশি সেটা কার কাছে আছে জানতে ও সেই লোকেশন ট্র্যাক করেও বাট তার খোঁজ পায় না। এরপর সবশেষে ও একটি উপায় জানায় যে একমাত্র হ্যাকের মাধ্যমে সমাধান পাওয়া সম্ভব। বাট এই ব্যাপারে ও খুব দক্ষ না হওয়ায় শেষ পর্যন্ত ওর ফ্রেন্ডের কাছে সাহায্য চাইতে আসে। বাট ফ্রেন্ডরা তাদুশির সাথে গার্লফ্রেন্ডকে দেখে ওরা প্রথমত প্রেম ভালোবাসায় তাতে সম্মতি দিতে চায় না, কেননা এতে ওদের টিমের বড় ধরনের ব্যাঘাত ঘটবে। তো আজ ওদের টিমের একটি খেলা থাকায় নির্ধারিত টাইম অনুযায়ী সবাই খেলা শুরু করে দিলে হঠাৎই দেখে যে ওদের কম্পিউটার কে একজন হ্যাক করেছে, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে এটা কিভাবে খুলবে। এবং তখনই ওদের মধ্যে একজন বান্ধবী যে হ্যাকিংয়ে পারদর্শী থাকায় ও তার আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করে এবং সেটা ফলো করতে করতে একসময় দেখে যে এটি ওদেরই ইউনিভার্সিটির লাইব্রেরির আন্ডারগ্রাউন্ডের দিকে সংকেত দিচ্ছে। এবং তখনই লাইব্রেরির দোতলা থেকে আরিশা মেয়েটি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে এবং জিজ্ঞেস করে যে এবার ওরা কি খুঁজছে। তো বন্ধু ইয়ুঙ্গাই সে মুখ ফুসকে সত্য বলতে যাবে, অমনি তাদুশি ইনিয়ে বিনিয়ে বিষয়টি হাইড করার চেষ্টা করে। বাট আরিশা ইজিকে দেখার পরপরে ওর কিছু একটা সন্দেহ জাগায় ও বারবারই ইজিকে ছুঁয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তাদুশি ওকে পাশ কাটিয়ে ও ইজিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং ওরা যাওয়ার সাথে সাথে আবারও আরিশার ব্রেসলেটের আলো জ্বলে ওঠে। এরপর ওরা আন্ডারগ্রাউন্ডের দিকে এলে দেখে যে এর ভেতরেও আরেকটি সুড়ঙ্গ রয়েছে এবং সেখানেও ওরা এগিয়ে যেতে থাকলে হঠাৎই এক ভয়ঙ্কর ক্রিচার দেখে সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু ওরা চলে গেল শুধুমাত্র তাদুশিকে ইজি ভয় পেতে নিষেধ করে আর দেখে যে ওর পাওয়ার মাধ্যমে সেই ক্রিচারকে ও ভ্যানিশ করে দিয়েছে। আর এমনটি দেখে তখন তাদুশি জিজ্ঞেস করে যে এটা তুমি কিভাবে করলে। তখন ইজি জানায় যে আমি চাইনি তোমার বন্ধুরা বিপদে পড়ুক, আর তাই ক্রিচারের ভয় দেখে ওদের এখান থেকে আগেই আমি বের করে দিয়েছি, কারণ ইজি আগে থেকেই টের পেয়েছে যে সামনে ওদের মহা বিপদ রয়েছে যেটা ওদের ক্ষতি করতে পারে। আর তাদুশি ওর বন্ধুদের জন্য ইজির এতটা দয়াশীল দেখে তাদুশির মনও খুব খুশি হয় এবং বলে যে যেভাবে হোক ও যে করেই হোক এই মাগাতামাকে খুঁজে বের করে দিবে। আর তখনই দেখে যে শিকার জন্য জম্বির মতো ওদের দিকে তেড়ে আসছে। আর এটা দেখেই তাদুশি ভয়ে ওখান থেকে সরে যেতে যাবে, অমনি ইজি এক ছুরির আঘাতে শিকার জন্য ওখানেই মরে পড়ে থাকে। এরপর আবার ওরা সামনে এগোতে থাকলে তখন টেনকাই এবার তলোয়ার নিয়ে ওদের দিকে এগিয়ে আসে এবং ইজির সাথে তার তুমুল লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ওকে মারতে না পারায় টেনকাই তখন তাদুশিকে মারতে ওর দিকে অগ্রসর হতে থাকে, কারণ সে আগে থেকেই জেনেছে যে ওদের দুজনের মিলন হয়েছে। আর তাই সে এটাও জানে যে ও মরলে ইজিও মরবে। আর এই উদ্দেশ্যে ওকে সে কোপ মারতে যাবে, অমনি ইজি সে তাদুশিকে বাঁচায়। আর এভাবে দুজনের লড়াই কিছুক্ষণ চলতে থাকলে তখন এক পর্যায়ে ইজি তাদুশিকে জানায় যে এখানে বড় এক শক্তি থাকায় ওরা এখান থেকে কোনোভাবে গায়েব হতে পারছে না, আর তাই ওদের পালাতে হবে। একথা বলে ও টেনকাইয়ের সামনে এক ধোঁয়ার সৃষ্টি করে তখন ইজি তাদুশিকে নিয়ে ও আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে ওরা এমন রাস্তা দিয়ে বের হয় যেখানে অসংখ্য কবর রয়েছে।
আর টেনকাইও ওদের পেছন পেছন ধাওয়া করতে করতে সে এখানেও এলে তখন ইজি তাদস্যুকে নিয়ে মুহূর্তেই গায়েব হয়ে যায়। আর এদিকে সেই ডিটেকটিভরা সাকনকে ফলো করতে করতে তারা কবরস্থানে চলে আসে, যেখানে একটি মন্দিরও আছে। আর সেই মন্দিরে সাকনকে ফলো করতে করতে সেখানে প্রবেশ করলে বাট সাকনকে তারা আর খুঁজে পায় না। যেখানে সাকন সে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করে সেই 5 প্রধান অভিভাবকের সাথে দেখা করতে আসে। আর এই 5 অভিভাবকের মধ্যে বিশেষ একজন নেতৃত্ব দিয়ে আসছে, যাদেরকে ইজি এতদিন খুঁজে বেড়াচ্ছে। এরপর তারা সাকনের কাছে ইজি এবং ওর সঙ্গীর ব্যাপারে জানতে চাইলে তখন সাকন বলে তার দায়িত্ব সে টেনকাইকে দিয়ে এসেছে, ওদের হত্যা করতে সেই একমাত্র যথেষ্ট। এরপর সেই জাদুকরী নিষিদ্ধ বইটির কথা তারা জিজ্ঞেস করলে বাট সাকন তাদের এই মিথ্যায় বলে যে বইটি এখনও উদ্ধার হয়নি। আর এই সমস্ত কাজে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে জানালে তখন 5 অভিভাবকের মধ্যে তাদের চেয়ারপারসন জানায় যে এখন সময় হয়েছে তাদের এই 5টি পরিবার একত্র হওয়ার, আর তাই কোনোভাবেই এই সময় লস করা যাবে না। একথা বলে সে নিয়মের দিকে তাকালে দেখা যায় যে এর মধ্যে সেই বৃদ্ধ ব্যক্তিও যুক্ত আছে, যার সাথে তাদস্যু এবং ইজির সাথে বিশুদ্ধ এক ঝর্ণার পাড়ে ওদের দেখা হয়েছিল। আর এদিকে পুলিশরা সাকনকে খুঁজতে খুঁজতে সে আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়লে হঠাৎই অন্ধকারে ছায়ার মতো কাউকে দেখতে পায় এবং তাকে দাঁড়াতে হুঁশিয়ারি দিলে টেনকাই ব্যাপারটি টের পেয়ে সে হাতে থাকা বস্তাটি ফেলে দিয়ে অমনি সে গায়েব হয়ে যায়। আর তখনই মিস্টার ইনুকাই দেখে যে বস্তাবন্দি শিকাজনের লাশ রয়েছে, যাকে তারা এতদিন ধরে খুঁজছিল, বাট সাকনকে তারা সেখানে খুঁজে পায় না। এর পরের সিনে দেখা যায় যে ইজি ওর মায়ের কবরে যায় এবং তার কাছে এই জন্য ক্ষমা চাইতে থাকে যে এখনও ওর ভাইদের বন্দিদশা থেকে মুক্ত করতে পারছেন। আর তাই ওর মায়ের কাছেও বিশেষ ক্ষমতা চায় যাতে ও সেই শত্রুদের উপর ওর প্রতিশোধ নিতে পারে। যেখানে তাদস্যি ইজির জন্য সেই মাগাতামা খুঁজে বের করার ও সারা রাত দিন প্রচেষ্টা চালাচ্ছে। আর অন্যদিকে ইয়ঙ্গাই আরিশার কাছে ইজিকে পৃথিবী থেকে ফিরিয়ে নেবার সমাধান চাইতে গিয়ে বরং ইজি এবং তাদস্যির রিলেশনের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে ও একটি দানবী মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। একথা শুনে আরিশা তখন ভীষণ অবাক হয়ে যায় এবং নিজের পাওয়ার ইউজ করে ও পরখ করে দেখতে চায় যে ও ইজিকে ফেরত পাঠাতে ইজির সাথে মোকাবেলা করতে পারবে কিনা। বাট আরিশা এই জাদুমন্ত্রে বেশি দূর এগোতে না পারলেও কিন্তু ইয়ঙ্গাই দেখে তো খুবই অবাক হয় যে ও তবে কি ইয়োকাই বংশের কেউ কিনা। পরের সিনে দেখা যায় যে তাদস্যি ইজির সাথে একটি রেস্টুরেন্টে বসে কথা চলাকালীন হঠাৎ ওর মা বোন এসে উপস্থিত। আর তারা কিছু জিনিস কিনতে এসে তার ছেলের সাথে এমন অদ্ভুত পোশাক পরা মেয়েকে দেখে তারা অবাক হয়ে যায়। আর তাদস্যি এমন পরিস্থিতিতে পড়ে তখন কোনো উপায় না পেয়ে ও সত্য কথা বলে দেয় যে এই হচ্ছে ওর গার্লফ্রেন্ড, যা শুনে তোর মা খুবই খুশি যে তার বোকাশোকা ছেলে অন্তত একটি গার্লফ্রেন্ড জোটাতে পেরেছে। আর তাদের কাছে ইজিকে একটু অন্যরকম লাগায় তখন মা ঘুরে ফিরে সে ইজির আউটফিট ড্রেস বারবারই ছুঁয়ে দেখার চেষ্টা করে, যেটা তাদস্যি দেখে তখন কোনোরকম ওর মায়ের কাছ থেকে ইজিকে সরানোর ট্রাই করে। আর তারপর তাদেশের মম ইজিকে তাদের বাড়িতে বার্থডে পার্টির ইনভাইট করে। আর এই বার্থডে পার্টিটাই ছিল তাদস্যির বাবার। আর এদিকে তাদস্যির বাবা সে আরও পুলিশ এনে সেই লাশ এবং অন্যান্য কিছুর তল্লাশি করতে করতে হঠাৎ সে ওখানে পড়ে থাকা একটি জিনিস দেখতে পায়। আর সেটি তুলে নিয়ে তা পরীক্ষার জন্য রেখে দিলে হঠাৎই তার ফোনে বারবার রিং আসা শুরু করে। বাট সে কেন ফোন ধরছে না একথা সিজুকা জিজ্ঞেস করলে ইনুকাই জানায় যে আজ তার বার্থডে। একথা শুনে তখন সিজুকা এদিকটা ও একাই সামাল দিবে বলে মিস্টার ইনুকাইকে বাসায় চলে যেতে বলে। আর ওদিকে তাদস্যি কোনোভাবে ও ইজিকে পার্টিতে নিতে চায় না, কারণ ওর কার্যক্রম এমনকি ওর এমন আউটফিট পোশাক দেখে সবার মনে তখন ওর সম্পর্কে কৌতূহলী জাগবে। আর কৌতূহলী জাগা মানেই তাদস্যির বাবার সন্দেহ করা, কেননা সে একজন পুলিশ বলে। আর একথা শুনে ইজি মুহূর্তে ওর ড্রেস চেঞ্জ করে ফেলে এবং কথা দেয় যে এমন কিছুই ঘটনা ঘটাবে না। তাদস্যি তখন ওর কথায় বিশ্বাস করে ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেয়, যাতে কেউ কিছু জিজ্ঞেস করলে ও যেন কোনো জবাব না দেয়, শুধুমাত্র হ্যাঁ না ছাড়া। এরপর একে একে সবাই সে পার্টিতে এসে উপস্থিত হলে ইজিও এসে সেই পার্টিতে উপস্থিত হতেই তাদেশের মম দেখে খুবই খুশি হয়। আর তার সাথেই তাদস্যির বন্ধু ইয়ঙ্গাইও আরিশাকে নিয়ে সেই পার্টিতে উপস্থিত হলে তাদস্যি জিজ্ঞেস করে যে তোমরা কেন এসেছ। তখন ইয়ঙ্গাই শুনে বলে যে বার্থডে সেলিব্রেট করতে। বাট এখানে ওদের আসার একটি উদ্দেশ্য ছিল যে আরিশা ইজির সাথে দেখা করবে
এবং ওর আসল রহস্য উদ্ঘাটন করবে। তো সুযোগ বুঝে আরিশা ইজির সাথে কথা বলতে থাকলে আর এদিকে বন্ধু ও তাদুশিকে দূরে নিয়ে বোঝায় ও যেন এই দানবী মেয়ের থেকে দূরে থাকে, নয়তো ওর জন্য বড় ধরনের বিপজ্জনক হবে। কিন্তু এত কিছু বলার পরও তাদুশি উল্টো বরং ওকে বোঝাতে গেলে তখনই দেখে যে তাদুশির বাবা এদিকে আসছে। আর এটা দেখতেই তাদুশি ওর মায়ের কাছে ছুটে গেলে অমনি সবাই তাদুশির বাবাকে ভেবে সবাই তাদুশিকে বার্থডে উইশ করতে থাকে। কিন্তু মিশন ফেল্ড হওয়ায় তৎক্ষণাৎই তাদুশির বাবা এসে উপস্থিত হয়, যেখানে সে দেখে যে সবার মুখ গোমরা হয়ে আছে, কারণ যাকে উইশ করার কথা তাকেই তারা করতে পারল না। এরপর তাদুশি বাবার সাথে ওর গার্লফ্রেন্ডকে পরিচয় করিয়ে দিলে বাবার কাছে শুনে অবাক লাগতে থাকে যে তার ছেলে এতদিনে খুব বড় হয়ে গেছে। এবং ইজির এমন ছুরি চালানোর দক্ষতা দেখে বাবা তো খুবই অবাক হয়ে যায়, যেখানে তাদুশি তো ভয়ে হা হয়ে থাকে, না জানি এবার ওর সব কিছুই ধরা পড়ে গেল। এদিকে সাকন এসে টেনকাইকে শাসিয়ে যায় যে ওর নির্বুদ্ধিতার কারণে লাশ ফেলে আসায় পুলিশের সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে গেছে, তাই যে কোনো সময় ওরা ধরা পড়ে যেতে পারে। আর এদিকে সবাই পার্টিতে খাওয়ায় ব্যস্ত থাকলে এই সুযোগে আরিশা ইজিকে নিয়ে অন্যত্রে কথা বলতে যায় এবং দুজনের কিছুক্ষণ কথোপকথনে হঠাৎ ইজির আরিশার ব্রেসলেটের দিকে দৃষ্টি যায় এবং ও আক্রমণাত্মকভাবে জিজ্ঞেস করে যে ও কে। কিন্তু আরিশা তা না বলে বরং ওর দিকে অগ্রসর হতে যাবে অমনি ইজি ওকে আঘাত করে, যার ফলে আরিশা নিজেকে সেভ করতে ওর জাদুর সাহায্যে তা বাধা দেওয়ার চেষ্টা করে। আর এমনটি দেখে ইজি তৎক্ষণাৎই ও আরিশাকে নিয়ে অন্যত্রে গায়েব হয়ে যায়। আর এইদিকে তাদুশির বাবা হঠাৎই তাদুশির বোনের ফোনে থাকা ইজির আউটফিট ড্রেসের দিকে তার দৃষ্টি যায়, যেখানে দেখে যে সেই ড্রেসের সাথে একটি ঝুলন্ত জিনিস দেখা যাচ্ছে, আর সেটি সেই জিনিস যেটি সে আন্ডারগ্রাউন্ডে পেয়েছিল। আর এটি তার কিছু একটা সন্দেহ তখন জাগতে শুরু করে। আর এদিকে এই দুজনাকে হুমকি ধামকি দিতে থাকলে পরিশেষে আরিশা বলে যে কিসের জোরে তুমি নিজেকে এত পাওয়ারফুল ভাবছো, যদি তুমি ভেবেই থাকো যে তাদুশি তোমাকে ভালোবাসে তবে ভুল, ও শুধুমাত্র তোমার ভয়েই তোমার সাথে থাকছে, সময় শেষে ও ঠিকই তোমাকে ছুঁড়ে ফেলবে। এ কথা শুনে ইজির তখন প্রচণ্ড রাগ হয় এবং পাল্টা জবাব দেয় যে এই জন্যই বলে মানুষ মানুষেরই বেইমানি করে, কেননা বেইমান আমরা নই বরং তোমরা মানবজাতি, আর এই জন্যই তোমাদের মতো মানবজাতিকে আমি হত্যা করি। আর এ কথা বলে ইজি সেখান থেকে চলে গেলে আরিশা ওই অজানা স্থানে একা পড়ে থাকে। অন্যদিকে এই দু বন্ধু আরিশা ও ইজিকে খুঁজে না পেলে তখন ইয়ঙ্গাই সমস্ত কিছুর সব দোষ ও ইজির ঘাড়ে চাপিয়ে দেয়। এই কথা শুনে তখন তাদুশি জিজ্ঞেস করে যে আরিশাকে এই ব্যাপারে ও সব সত্য বলেছে কিনা। তখন ইয়ঙ্গাই আমতা আমতা করে জানায় যে আমি এই বিপদের সমাধান চাইতে ওকে সবকিছু বলে দিয়েছি। যে কথা শুনে তাদুশি খেপে যায় এবং তখন দুজনের মধ্যে এক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার কারণে ইয়ঙ্গাই সবকিছুর ঊর্ধ্বে তখন ও তাদুশিকে বলে যে ও বন্ধু নাকি ইজিকে চায়। তখন তাদুশির কাছ থেকে বন্ধুর প্রতি কোনো সমর্থন না পাওয়ায় দুজনের পথ আলাদা হয়ে যাওয়ার ডিসিশন নেয়। আর এদিকে ইজি ওখান থেকে ফিরে আসার সময় বারবারই তাদুশিকে নিয়ে আরিশার বলা কথাগুলো ওর বারবার মনে পড়তে থাকে, যার কারণে ইজির প্রচণ্ড মন খারাপ থাকায় ও তাদুশির একটি SMS-এরও উত্তর দেয় না এবং সবশেষে ও তাদুশির উদ্দেশ্যে একটি ভয়েস রেকর্ড করে ও তাদুশিকে সেটি পাঠায়। এটা যে ও এতদিন ওর আসল পরিচয় ভুলে গিয়েছিল, তাই ও এই পৃথিবীতে যা করতে এসেছিল এখন থেকে তাই করবে, আর এই নিয়ে ও আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতে চায় না। কথা বলে ও সেই ভয়েস রেকর্ডটি তাদুশির উদ্দেশ্যে পাঠিয়ে দিলে তাদুশি দেখে তো ও দৌড়ে ওর কাছে ছুটে আসতে থাকে, যেখানে যে হঠাৎই ও মাগাতামার লোকেশনের সিগন্যাল পেলে তখন ও সেদিকটাই এগোতে থাকে। আর তখনই ওর সামনে সেই বৃদ্ধ নিয়মিয়া আসে এবং ও কি খুঁজছে সেটি জিজ্ঞেস করে। ইজি তখন তাকে আগে থেকে চেনায় ও তাকে বিশ্বাস করে বলে যে ও একটি মূল্যবান জিনিস খুঁজছে, আর তাই এটি খুঁজে পেতে সে ওকে সাহায্য করবে কিনা। কথা শুনে নিয়মিয়া তখন ওকে সাহায্য করবে বলে তার হাসিমাখা মুখের আড়ালে যেন এক কুৎসিত বিবর্ণ মুখ দেখতে পাওয়া যায় এবং ইজিকে নিয়ে সে কোথাও যেতে থাকে। আর ওদিকে শিকাজনের লাশ ময়নাতদন্ত করতে পুলিশ মর্গে এনে রাখে।
আর এরপরই দেখা যায় যে সেই মৃত শিকাজনকে জিন্দা হতে। আর ওকে যে জিন্দা করে সে তো আর কেউ নয় বরং টেনকাই, কারণ টেনকাই ওকে এখান থেকে নিতে আসে, কেননা তার অসমাপ্ত কাজে সমাপ্ত করতে ওকে তার খুব প্রয়োজন। অপরদিকে নিয়মিয়া ইজিকে নিয়ে প্রথমে সে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে থাকলে এরপর ওকে সে চা পান করতে দেয় এবং বলে যে এটাই তোমার জীবনের শেষ চা। কথা বলে সে ফু দিতেই ইজি পাল্টা আক্রমণ করার আগেই সে ওকে জাদুর সাহায্যে আটক করে ফেলে। আর ইজি তখন বুঝতে পারে যে ও যে শক্তিশালী 5 অভিভাবক খুঁজছে এর মধ্যে নিয়মিয়াও একজন। বাট ও শত চেষ্টা করেও সেখান থেকে ছুটতে না পারলে নিয়মিয়া তখন ওকে সেই মাগাতামা দেখায় আর বলে যে এই মাগাতামাই তোমার মরণ আমার কাছে ডেকে নিয়ে এসেছে। কথা বলে সে ওর উপর ধারালো অস্ত্র দিয়ে যে না চিরতরে ওকে মেরে ফেলতে চাইবে, তখন ইজি ওর সমস্ত শক্তি দিয়ে ও নিয়মিয়ার জাদুর পাহাড় ছিন্ন করে ফেলে এবং দুজনের মধ্যে তখন তুমুল লড়াই শুরু হয়ে গেলে এক পর্যায়ে তাদুশি সেখানে ছুটে আসে আর দেখে যে নিয়মিয়া প্রাণের ভয়ে সে ইজির পা ধরে ক্ষমা চাচ্ছে। এই দৃশ্য দেখে তাদুশি ইজিকে হত্যা করতে নিষেধ করলে বাট ইজি বোঝায় যে আমি যাদের এতদিন ধরে খুঁজে আসছি তাদেরই মধ্যে একজন। কিন্তু তাদুশি কথা বিশ্বাস না করলে এক পর্যায়ে ইজি শুধুমাত্র ও তাদুশির কথায় ও নিয়মিয়াকে ছেড়ে দেয়। এরপর তাদুশি বলে যে কেন তুমি আমার নিষেধ থাকা সত্ত্বেও এসব খুন খারাপি আবারও করছো। তখন ইজি বলে যে তোমাকে আমি আগেই বলেছি আমার ভাই এবং সঙ্গীতের মুক্ত করতে আমার এই 5 অভিভাবকের মস্তকের প্রয়োজন, তাই আমি তোমার কথা রাখতে পারবো না। তখন ইজি বলে যে তুমি যদি আমাকে সাহায্য করতেই না পারো তবে কেন আমাকে পৃথিবীতে ডেকে আনলে। কথায় তাদুশি বলে যে আমি কখনই চাইনি আমি যাকে ভালোবাসবো সে আমার বিরুদ্ধে কখনো যাবে আর এভাবে সে মানুষ হত্যা করবে। তো এভাবে অনেক তর্ক বিতর্কের পর দুজন দুজনাকে না বোঝায় দুজনে এতে কষ্ট পায় এবং সবকিছু এখানেই শেষ বলে ইজি তাদুশিকে ঘুম পাড়িয়ে ও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তাদুশির বাবা বাসা থেকে সে এই খবর পায় যে তার ছেলের রাত থেকে সকাল পর্যন্ত এখনও বাসায় ফেরেনি, যার ফলে সে এই নিয়ে দুশ্চিন্তায় থাকলে তখনই হঠাৎ সিজুকি এই খবর নিয়ে আসে যে মর্গ থেকে শিকাজোনোর লাশ গায়েব হয়ে গেছে। কখন বা কিভাবে হলো তার কোনো হদিস না পাওয়ায় অবশেষে তারা সিসি ফুটেজ চেক করতে থাকে এবং দেখে যে একজন অজানা লোক মর্গে প্রবেশ করতেই সে সিসি ক্যামেরা সবকিছু অফ করে দেয়, যার ফলে কিছুক্ষণ কিছুই না দেখা গেলে এর কয়েক মিনিট পর দেখা যায় যে সেই অচেনা লোকটি সে লাশ নিয়ে গায়েব হয়ে গেছে। আর এদিকে আরিশা এবং ইয়ুঙ্গাই সহ ওর ফ্রেন্ডসরা মিলে আরিশার হোম টাউনে যেতে থাকে কিছু তথ্য খুঁজে বের করতে। অন্যদিকে সিজুকা এই খবর নিয়ে আসে যে কিছুদিন ধরে মিস্টার সাকন অফিসে সে নিয়মিত যাচ্ছে না, বরং সে কিছুদিন যাবৎ তার ব্যক্তিগত অফিসে যাওয়া আসা চলছে। কথা শুনে তখন মিস্টার ইনুকাই সে একটি ম্যাপ তৈরি করে এটা আবিষ্কার করে যেহেতু তারা সেদিন ওকে খুঁজতে খুঁজতে মন্দিরের পাশে একটি আন্ডারগ্রাউন্ড খুঁজে পেয়েছিল এবং সেখানে তারা শিকাজোনোর লাশও পাওয়া গিয়েছিল। আর এই রাস্তার সূত্র ধরে মিস্টার ইনুকাই যাওয়া আসার গতিপথ সে নির্ণয় করে ফেলে যে মিস্টার সাকন তার বর্তমান অবস্থায় এই মুহূর্তে সে কোথায় থাকতে পারে। আর এই ইনভেস্টিগেশন ফলো করেই সবাই তখন সেখানেই ছুটে যায়। আর এদিকে সাকন সে টেনকার কাছে এলে এটা জানতে পারে যে হায়াতের পরে এভারেজি ও নিউয়ের মাথা শিরচ্ছেদ করেছে। কথা শুনে তখন সাকন বেশ অবাক হয়ে যায় এবং সে কিছুটা নড়ে চড়ে বসে। তখন টেনকাই বলে যে একে একে 4 গার্ডিয়ানের মাথা কেটে ফেললে 5ম জন যে কি হতে পারে তুমি কি এই বিষয়ে কিছু জানো কিনা। তখন সাকন বলে যে আমি এই বিষয়ে কিছুই জানি না। আর তখনই টেনকাই বলে যে 500 বছর আগে এই 5 অভিভাবকের মধ্যে চেয়ারপারসন গুরুমারু সে তার শক্তিকে পৃথিবীতে এই অস্তিত্ব ছড়িয়ে দিতে সে গোপনে তার অর্ধেক শক্তি সে একটি শিশুর সাথে শেয়ার করে দেয়, কিন্তু সেই শিশুটিকে আমরা এখনো পর্যন্ত জানি না। তখন সাকুন বলে যে এখন তবে আমরা কিভাবে এই ইয়োকাই বংশের ইজিট থেকে বাঁচব। উত্তরে টেনকাই বলে যে ওকে মারার জন্য আমার কাছে এক নতুন প্ল্যানিং রয়েছে। আর এদিকে মিস্টার ইয়োকাই সে ম্যাপ অনুযায়ী ওই জায়গায় চলে আসে তারা যেখানটায় তাদুশি এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর ওদিকে টেনকাই ইজিকে শেষ করতে তার জাদুর সাহায্যে সে তার মৃত সাঙ্গপাঙ্গকে আবারও জিন্দা করে যাতে তার দল এই লড়াইয়ের জন্য আরও ভারী হয়।
অন্যদিকে তাদুশির বাবা এসে তার ছেলেকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে, এমনকি ওর পাশে মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে সে যতটা না অবাক হয় তার থেকে বেশি ভয় পায় তাদুশি, যে এখন এই হত্যার সমস্ত দায়ভার ওর উপরে সেই চাপাবে। এরপর তাদুশিকে নিয়ে আনা হলে একের পর এক মৃত লাশ ওর সাথে সম্পৃক্ত হওয়ায় এই বিষয়ে তখন ওকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন ও সব সত্য জানা সত্ত্বেও তাদের কাছে হাইড করে এসেছে, এবং বারংবার ও কেন মিথ্যে বলেছে যে ও সেবের কিছুই জানে না। কিন্তু এত কিছু জিজ্ঞাসা করেও এবারও তাদুশি চুপ থাকলে তখন তাদুশির বাবা বাহিরে এসে সে তার সহকর্মীকে বলে এবার সে একাই তার ছেলের সাথে কথা বলবে। আর এদিকে টেনকাই তার জম্বি সাঙ্গপাঙ্গদের আদেশ দিয়ে রাখে যে যখনই সে ওদের হুকুম করবে তখনই ওদের কাজে লেগে পড়তে হবে, এবং অন্যদিকে শিকাজনকে সে এই আদেশও দেয় যে এখনই ইজির বয়ফ্রেন্ড এমনকি ওর বন্ধুরা ঠিক এই মুহূর্তে কোথায় আছে তাদের ঠিকানা বের করতে। আর এই জন্য ওকে ট্র্যাক করতে বললে তখন শিকাজনও জানায় যে ওর কাজ শেষে ও তখন ইজিকে খুঁজে বের করবে এবং ও ইজিকে বিয়ে করবে, কারণ ও অনেক আগে থেকে ইজিকে ভালোবাসে। কেননা ওই প্রথমে ওর লাভার খুঁজতে সেই নিষিদ্ধ বইয়ে থাকা প্রাচীন রাজকুমারী ইজির প্রেমে পড়েছিল, যেটি পরবর্তীতে ও সেটির চিত্র অনলাইনে পোস্ট করে দেয় এবং তারপরে ওকে টেনকাই মেরে ফেলে। কিন্তু টেনকাই ওর এসব আবেগী কথা শুনে তখন ওকে ধমক দিয়ে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা, ওকে আমরা খুঁজছি মারার জন্য, তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। আর এই কথা শুনে তখন শেখার জন্য কম্পিউটারে ও সার্চ করতে না চাইলে টেনকাই তখন তার জাদুর সাহায্যে ওকে আবারও সে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে। আর এদিকে মিস্টার ইনুকাই সে অনেক ধৈর্য নিয়ে তার ছেলেকে বলে যদি তুমি কোনো অন্যায় করে থাকো সেটা আমি পরে দেখব, এরপরও তুমি সত্য বলো যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। এই কথা শুনে তখন তাদুশি একটু সাহস পায়, আর তখনই ও এক নিঃশ্বাসে ইজিকে কিভাবে পৃথিবীতে ডেকে এনেছিল সেটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ওর বাবাকে বলে দেয়। এমনকি ইজির এই হত্যার উদ্দেশ্য বাবাকে সবকিছু খুলে জানালে বাবা শুনে তো সে যেন এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এবং এই কাল্পনিক কাহিনী সে কাল্পনিক মনে করায় সে যে কি বলবে তা ভেবে পাচ্ছে না। এরপর সে বিশুদ্ধ বাতাস খেতে যাচ্ছে বলে সে সিজুকাকে এই কথা বলে বাহিরে চলে যায়। ওদিকে আরিশা এবং ওর বন্ধুরা ঘরে এসে পৌঁছালে তখন ইয়ঙ্গাই দেখে যে রুমসহ পুরো বাড়ি খালি, আর কেউ না থাকায় তখন ইয়ঙ্গাই বলে যে ওর বাবা মা কোথায় গেছে। আরিশা জানায় যে যখন ও ছোট ছিল হঠাৎ বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে তখন ওর বাবা মা ওকে গাড়িতে বসিয়ে তারা সেটি দেখতে ছুটে যায়, এবং সেই জিনিসটি কাছে যেতেই কেউ একজন তাদেরকে ছুরি আঘাত করে এবং সাথে সাথে তারা সেখানেই মারা যায়। আর সেই হত্যাকারী কেউ নয় বরং এই ইউকাই বংশধররা ওর প্যারেন্টসকে মেরে ফেলেছে, আর তাদের মৃত্যুর পরে এখন ওর আঙ্কেল এই বাড়ি দেখাশোনা করে। এরপর আরিশা বলে যে এখানে আমরা যে জন্য এসেছি একটি স্ক্রল খুঁজে বের করতে, যেটি চিত্র ওদেরকে দেখিয়ে বলে যে স্ক্রলটি ওদেরকেই খুঁজে বের করতে হবে, যার সাহায্যে ওরা ইজিকে ওর নিজের দুনিয়াতে আবার পাঠিয়ে দিতে পারবে। আর এই কথা শোনার পর ওরা সবাই সেই স্ক্রল খোঁজায় ব্যস্ত হয়ে পড়লে ওদিকে তাদুশি সেই কয়েদখানা বসেই ও হঠাৎ অনেক দূর থেকেই ইজির আওয়াজ শুনতে পায়। এটা বলছে যে ও আসছে ওকে মুক্ত করে নিয়ে যেতে, এবং তৎক্ষণাৎই ও ধোঁয়ার মতো কিছু একটা সৃষ্টি করে তখন ইজি তাদুশিকে নিয়ে গায়েব হয়ে যায়, যেটা সিজুকি দেখে তো ও পুরো হতবাক হয়ে যায় যে কয়েক সেকেন্ডের মধ্যে ও অন্যদিকে ফিরে তাকাতেই তাদুশি কোথায় গেল। আর এদিকে ইজি তাদুশিকে এনে মাঠে ফেললে তাদুশির চারিদিকে তাকিয়ে তখন ও ইজিকে খুঁজতে থাকে, কিন্তু ইজি তো ও আগে থেকে রেগে থাকায় তখন ও তাদুশির সামনে আর আসে না। অন্যদিকে সিজুকায় গিয়ে এ কথা তখন মিস্টার ইনুকাইকে জানায় যে তাদুশি সেখান থেকে গায়েব হয়ে গেছে। অপরদিকে দেখা যায় যে ইজি সেই নিয়মের কাছ থেকে আনা সেই মাগাতামা এনে পরের শিকারও খুঁজতে থাকে, এবং সেই ডিরেকশন অনুযায়ী তখন সেই মাগাতামা হঠাৎ আলো জ্বলে ওঠে। আর এদিকে ওরা সেই স্ক্রল খুঁজে না পেলে তখন এই ইয়ংয়ের কাছে তাদুশির ফোন আসে এটা জানতে যে ওরা এখন কোথায় আছে, কিন্তু ইয়ঙ্গাই ও ওই দিনের আলাদা হওয়ার পর থেকেই ও তাদুশির উপর অভিমান করায় তখনও তাদুশিকে ঠিকানা দিতে চায় না, কিন্তু এ কথা পাশ থেকে বান্ধবী শুনে ফেলায় তখনও তাদুশিকে ঠিকানা জানালে তাদুশি জানায় ও এখনই ওদের কাছে আসছে। আর এদিকে ইজি সেই মাগাতামার সাহায্যে ওর শত্রুকে ধরতে ও একটি মার্কেট এলে তখন সেখানে থাকা এক মহিলা ওকে দেখা মাত্র সে চিনে ফেলে, যার ফলে সে ওর থেকে পালাতেই তখন বিভিন্ন বেশে রূপ ধারণ করতে থাকে।
এবং অবশেষে সে মাছের রূপ ধারণ করে যাতে ইজি তাকে খুঁজে না পায়। বাট ইজি মাছের গলায় ও তার লকেট দেখেই তখন চিনে ফেলে এবং এক কোপে ও তার মাথা কেটে বাকি মস্তকের পাশে এনে আবার সাজিয়ে রাখে। এরপর বাকি 2 মাথা সংগ্রহ করতে ইজি এবার পরবর্তী নিশানা করলে এবার চতুর্থ অভিভাবক ও তার সামনে আসতে সে চিনে ফেলে এবং সে পুরো প্রস্তুতি নিয়ে লড়াই করতে তার হাতে থাকা আগুনের চাবুকের সাহায্যে ওকে যেই না সে মারতে যাবে ও তলোয়ারের সাহায্যে তাকে এক কোপেই শরীরে 2 খণ্ড করে ফেলে, যার ফলশ্রুতিতে এবারও চতুর্থ মাথা ওর সংগ্রহ করা হয়ে গেলে এবার শেষ মাথা মানে পঞ্চমের খোঁজেও নিশানা করে। অন্যদিকে টেনকাই ট্র্যাকিংয়ের সাহায্যে তার দলবল নিয়ে আরিশার বাড়িতে হানা দিলে তখন আরিশা প্রথমত ওদের ভয় পেতে নিষেধ করলো, বাট পরবর্তীতে ঠিকই সবাই ভয় পেতে থাকে এবং সব বাধা পেরিয়ে টেনকাই ও তার দল ঘরের মধ্যে ঢুকে পড়লে তখন এতে সবাই আরও ভয় পেতে থাকে। আরিশা তখন ওর জাদুর সাহায্যে টেনকাই বাধা দিতে যাবে, অমনি টেনকাই ওর হাত ধরে ফেলে এবং হাত ধরতেই দেখে যে সেই একই ব্রেসলেট যেটি তার হাতেও পরা রয়েছে। আর তখন সে জিজ্ঞেস করে যে ও কে। তো আরিশা ওর নিজের পরিচয় দিলে তখন টেনকাই বলে যে তারা ওকে নয় বরং ওদের ফ্রেন্ড তাদুশিকে চায়। আর তখনই পেছন থেকে তাদুশি ডেকে উঠলে টেনকাই ওকেও মারতে যায়, বাট তখনই তাদুশি বলে ওঠে যদি তুমি আমাকে মেরে ফেলো তবে ইজিতে আরও ক্ষিপ্ত হয়ে উঠবে এবং ওকে কন্ট্রোল করা তখন তোমার জন্য আরও কঠিন হয়ে যাবে। এই কথা শুনে তখন টেনকাই থেমে যায় এবং সবাই চুপ হয়ে যায়। এরপর সবাই যখন টেনকাইয়ের পক্ষ নিয়ে বলে যে আমরাও ইজিকে ফেরত পাঠাতেই এখানে এসেছি আর এই জন্যে আমরা সেই স্পেল খুঁজছি যেটার মাধ্যমে ওকে আমরা ওর দেশে ফেরত পাঠাতে পারবো। কিন্তু টেনকাই একথা শুনে বলে যে এটা তোমাদের পক্ষে সহজ কাজ নয়, কেননা এটা অনেক জটিল কাজ। টেনকাই তখন আরিশাকে এও বলে যে ইজির পরবর্তী টার্গেট তুমি। একথা শুনে আরিশা অবাক হলে তখন টেনকাই বলে কেননা তোমার বাবা মা ইউকাইয়ের বিরুদ্ধে ছিল এবং 5টি বর্ষা সে 5 অভিভাবককে এনে দিয়েছিল, যার ফলে ইউকাইদের অনেক আগেই টার্গেট ছিল তোমার পিতামাতাকে মেরে ফেলার। আর এই কারণে 5 অভিভাবক তাদের পাওয়ার ধরে রাখতেই তাদের শক্তির এক অংশ সাকুন ফ্যামিলিকে শেয়ার করে যায়, মানে যিনি তোমার বর্তমানে আঙ্কেল, যার কারণে সে পাওয়ারের কিছুটাও তোমার মধ্যেও রয়েছে। একথা বলে সে আরিশার ব্রেসলেটটিকে পাওয়ারের উৎস বলে ইঙ্গিত করলে ঠিক একই ব্রেসলেট টেনকাইয়ের হাতে থাকা আরিশাকে দেখাতে থাকে। আর এতেই আরিশা বুঝতে পারে যে কেন ব্রেসলেটটি মাঝে মধ্যে আলো জ্বলে উঠত। এরপর টেনকাই আরও বলে যে বাকি অর্ধেক পাওয়ার তাদের প্রধান অভিভাবক মানে গুরুমারও তার শক্তির অর্ধেক অংশ সে একটি শিশুকে শেয়ার করেছে, কিন্তু সেই শিশুটিকে তিনি আমাদের সেটি জানাননি। একথা শুনতেই তখন তাদুশিকে খুব গভীরভাবে কিছু একটা ভাবতে দেখা যায়। আর ওদিকে আরিশাও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতেই তখন ওর আঙ্কেলকে ফোন করে। তখন মিস্টার সাকুন সে ফোন রিসিভ করতেই টেনকাইয়ের বলা কথাগুলো সত্য কিনা আরিশা জিজ্ঞেস করতে থাকে। আর এতেই সাকুন বুঝতে পারে যে টেনকাই হয়তো ওকে সব সত্য জানিয়ে দিয়েছে। এরপর সে কথায় সে হ্যাঁ জানালে আরিশা শুনে তখন প্রতিজ্ঞাবদ্ধ করে যে ওর বাবা মায়ের খুনিকে ও যেভাবে হোক এই পৃথিবী থেকে বিতাড়িত করবে। কিন্তু মিস্টার সাকুন ওকে যুদ্ধে সামিল না হতে সে ওকে বাধা দিতে চাইল, বাট আরিশা তার কোনো কথাই শোনে না, বরং ওর সাথে সাথে লাইনটি কেটে দেয়। এরপর আরিশা সে টেনকাইকে জানায় যে ইজিকে ধরতে ওকে সে টোপ হিসেবে ব্যবহার করতে, যাতে খুব সহজে ওকে তারা ঘায়েল করতে পারে। আর তারপরেই সবাই সেই স্ক্রল খুঁজতে থাকলে তখনই ইয়ংয়ের কাছে ওর টিমের বন্ধুদের ফোন আসে এবং জানায় যে কাল ওদের গেমের বড় টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তাই যেন ওরা সময় মতো সেখানে পৌঁছে যায়। আর তখনই আরিশা বলে ওঠে যে ও সেটি খুঁজে পেয়েছে এবং সবাই এতে খুশি হলেও কিন্তু টেনকাই বলে যে লড়াইয়ে টিকতে হলে ওদের বড় এক জায়গার প্রয়োজন। আর তখনই ইয়ংয়ের ওর ফ্রেন্ডসদের বলা সেই বিশাল টুর্নামেন্টের কথা মনে পড়ে, যার ফলে ও টেনকাইকে সেই লোকেশন পারফেক্ট হবে বলে জানায়। আর এদিকে সাকুন এসে চেয়ারপারসন গুরুমার কাছে এই জন্য ক্ষমা চাইতে থাকে যে ওকে সে এত বড় দায়িত্ব দেওয়ার পরও সবাই একে একে মারা পড়লো, বাট এখনও ইজিকে দমন করতে পারছে না। অন্যদিকে মিস্টার ইনুকাই সে তার ছেলের খোঁজে তড়িঘড়ি করে সে তখনই অফিসের গাড়ি নিয়ে বের হয়। আর এদিকে এরাও ইজিকে আটকাতে তখন টেনকাই সহ সবাই যাবার আগে ওদের সকল প্রস্তুতি চলতে থাকে। তো সবার মধ্যে ইজিকে ধরার এক আক্রমণাত্মক চেহারা ফুটে উঠল, শুধুমাত্র তাদুশিকেই ইজির জন্য মন খারাপ করে থাকতে দেখা যায়।
এরপর আমাদের দেখানো হয় যে কিভাবে টেনকাই 5 অভিভাবকের আদেশে ইয়োকাই বংশের ইজির মাকে তারা মেরে ফেলেছিল, কেননা তারা কাউকেই বাঁচিয়ে রাখবে না। আর এই দৃশ্য ছোট্ট ইজির মনে সেদিন ভালোভাবে গেঁথে গেলে ও আজও সেটি ভুলতে না পারায় ও সেই প্রতিশোধের নেশায় ওর মন আক্রোশ চেপে আছে। এরপর ওর বন্ধুদের সেই টুর্নামেন্ট শুরু হয়ে গেলে আর তারপরই টেনকাই ও তার দলসহ আরিশা এবং তাদের বন্ধুরা দলবল নিয়ে তারা গাড়িতে রওনা হয়। অন্যদিকে মিস্টার ইনুকাই সে সাকনের অফিসে এসে তার ছেলে তাদুশি কোথায় জিজ্ঞেস করতেই সাকন বলে যে আমি এ ব্যাপারে কিছুই জানি না। এমনকি শিকাজনের লাশের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সাকন সরাসরি না বললে তখন ওই মুহূর্তে ইনুকাই তার গলা চেপে ধরে, যার ফলে সিজুকা তাকে ছাড়াতেও তৎপর হয়ে ওঠে এবং মিস্টার ইনুকাইকে নিয়ে ও তখনই বের হয়ে পড়ে। এরপর ওরা সেখান থেকে বের হয়ে গেলে তখন মিস্টার ইনুকাই জিজ্ঞেস করে যে ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। সিজুকা ইয়েস বললে এরপর আমাদের দেখানো হয় যে যখন দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছিল তখন সিজুকা গোপনে সাকনের কোটেও একটি জিপিএস ঢুকিয়ে দেয়, যাতে সে কোথায় যায় ওরা তাকে ট্র্যাক করতে পারে। আর এদিকে ওরা সেই টুর্নামেন্টের শোতে পৌঁছালে সবাইকে টেনকাই এখান থেকে চলে যেতে বললেও প্রথমে কেউ ভয় না পাওয়ায় টেনকাই তখন ওর দলের একজনকে সেখানে মেরে ফেলে। এর ফলে লোকজন তখন ভয়ে উঠে দৌড়াতে থাকে। আর তারপরেই প্ল্যানিং মতো ওরা সেই 5টি বর্ষা 5 জনের হাতে দেয় এবং স্পেল পড়ার জন্য তৈরি হয়ে থাকে। আর তারপরেই দেখা যায় যে ইজে ওর মাগাতামার সিগন্যাল অনুযায়ী ও এখানেও চলে এসেছে ওর লাস্ট শত্রুকে খুঁজতে। এবং মাগাতামার সিগন্যাল অনুযায়ী তখন ইজি ভাবে যে হয়তো এটি আরিশাকে ইশারা করছে। আর তখনই টেনকাই ও সবাইকে আদেশ দিতেই সব জম্বিরা ইজিকে আক্রমণ করতে থাকে। বাট ইজি তৎক্ষণাৎ সবাইকে মেরে শেষ করে দিলেও কিন্তু ও টেনকাইয়ের সাথে পেরে ওঠে না। এবং এক পর্যায়ে ও টেনকাইয়ের পুরো চেহারা দেখলে তখন ওর শৈশবের সেই টেনকাইয়ের চেহারা মিলে যায়, যার ফলে ইজিতে ও আরও আক্রমণাত্মক হয়ে যায়। আর তখনই আরিশা মন্ত্র পড়া শুরু করলে ইজির পাওয়ার তৎক্ষণাৎই ওখানেই থেমে যায় এবং ওকে সার্কেলের মধ্যে কয়েদ করে ফেলে। এরপর ওকে সেখান থেকে ফেরত পাঠাতে আরিশা যে স্পেল পড়া শুরু করে আর তখনই টেনকাই আরিশাকে জাদুর সাহায্যে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং জানায় যে ওকে ফেরত নয় বরং ওকে একেবারে মেরে ফেলার জন্য কবরে পাঠাবে। এ কথা বলে যেই না সে ওকে মারতে যাবে অমনি তাদুশির সামনে এসে টেনকাইকে বাধা দেয় আর বলে যে ওদের সাথে এ ধরনের কথা ছিল না। বাট টেনকাই উল্টো ওকে আঘাত করলে তখন ইজি বাধা দিতে যাবে অমনি টেনকাই ইজির গায়ে তলোয়ার বসিয়ে দেয়, সাথে জম্বিদের আদেশ দেয় যে ওদের সকল বন্ধুদের এখনই মেরে ফেলতে। তো বন্ধুরা এদিকে নিজের জীবন বাঁচানোর জন্য তারা লড়াই করতে থাকলে আর এদিকে তাদুশি দেখে যে সেই মাগাতামাটা ওর দিকে আলো জ্বলছে, মানে ওকে এটি ইশারা করছে। আর এদিকে টেনকাই ইজিকে হত্যা করায় শিকাজোনোর ওর গার্লফ্রেন্ডের কষ্ট দেখে তখন ওর সহ্য না হওয়ায় অমনিও একটি বর্ষা ফেলে দেয়, যার ফলে জাদুর সার্কেলটিও সাথে সাথে নষ্ট হয়ে যায় এবং ইজিও সেই সার্কেল থেকে বের হতে পারায় তখন ওর পাওয়ার আবার পুনরায় ফিরে আসে, যার কারণে পুনরায় টেনকাই ইজিকে মারতে গেলে ইজি এবার ওর সমস্ত পাওয়ার দিয়ে ও টেনকাইকে একেবারেই মেরে ফেলে এবং সাথে সাথে ওর সব জম্বিগুলো সেখানে মারা পড়ে। অন্যদিকে তাদুশি তখন সেই মাগাতামা দেখে ওর শৈশবের স্মৃতি মনে পড়ে যায়, যেখানে একদিন অচেনা গ্র্যান্ডমাদার শৈশবকে সে তার অর্ধেক পাওয়ার দিয়ে গিয়েছিল এবং এই মাগাতামাটিও ওকে সে গিফট করেছিল। আর এটি তাদুশি আর বুঝতে বাকি থাকে না যে লাস্ট শিকার আর কে হতে পারে। আর তখনই তাদুশি সেই মাগাতামাটি নিয়ে ও ইজির ভাইদের রক্ষা করতে ও নিজেকে ইজির কাছে সঁপে দেয় এবং বলে যেন ওর মাথা ও শিরচ্ছেদ করে। বাট ইজি এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে ও যাকে ভালোবেসেছে শেষ পর্যন্ত তারই মস্তককে কর্তন করতে হবে, যার কারণে তাদুশি যতই ওর দিকে এগোতে থাকে ততই ইজি এক কদম পিছনে সরে যায়। আর এ কাজ ও করতে না পারলে আর এদিকে আরিশার সাথে সাথে ও সেই স্পেলগুলো পড়া শুরু করে এবং তখনই ইজির সাথে সাথে ও ধীরে ধীরে সেখান থেকে ভ্যানিশ হতে থাকে এবং যাওয়ার সময় তাদুশিকে বলে যে সব কিছুর জন্য আমি সরি, যেখানে শিকাজোনো ওর বইয়ের সেই প্রিন্সেস ইজিকে শেষ পর্যন্ত এভাবে ভ্যানিশ হতে দেখে ওর মনে অনেক কষ্ট পায়। এরপর ও আবার ওর সঙ্গীদের নিয়ে তখন ওর আগের রাস্তায় আবার চলে যায়।
আর তখনই সেখানে সাকুন আসে এবং তাদুশির উদ্দেশ্যে সে হাসতে হাসতে বলে যে তবে তুমি হচ্ছে সেই লাস্ট শক্তিধারক যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, আর আজ আমি তোমাকে খুন করে এই সকল পাওয়ার আমি একমাত্র মালিক একাই হব। এ কথা বলে যখনই ও তাদুশিকে মারতে যাবে তখনই পেছন থেকে তাদুশির বাবা সাকুনকে গুলি করে, যার কারণে সাকুন ওখানেই পড়ে যায়। এরপর ও ঠিক আছে কিনা বাবার কাছে এসে জিজ্ঞেস করতেই তাদুশি ওর বাবাকে জড়িয়ে ধরে ও ইজির জন্য কাঁদতে থাকে, যেটা বাবা বুঝেও সে নিশ্চুপ থাকে। আর তারপরে সাকুনকে কয়েদখানায় ধরে নিয়ে যাওয়া হয়। এরপর সাকুনের সাথে কারাগারে গুরুমারু তার সাথে দেখা করতে এলে তখন তার সকল মিথ্যাচার তার কাছে সে ধরা পড়ায় সে গুরুমারুর কাছে ক্ষমা চাইতে থাকে, কেননা সাকুন তাদের বইটি চুরি করা সত্ত্বেও সে তার কাছে মিথ্যে বলেছিল, যেটি গুরুমারু সে অনেক আগে থেকে সে ব্যাপারটি বুঝতে পেরেছিল। এমনকি সাকুন একাই সকল পাওয়ার হাসিলের উদ্দেশ্যে সে তাদের সাথে বেমানি করায় গুরুমারু তখন তার সমস্ত দোষের জন্য তার জাদুর সাহায্যে সাকুনকে ওখানে সে মেরে ফেলে। এরপর দেখানো হয় যে সবার জীবন আগের মতোই সবকিছু ঠিকঠাক চলতে শুরু করলেও বাট তাদুশি আকাশের দিকে আজও ইজির অপেক্ষায় থাকে, এটা ভেবে যে যদি ওদের বন্ধন কোনোদিনও ছিন্ন না হয় তবে ওর বিশ্বাস ইজি একদিন ওর কাছে ফিরে আসবে। আর এদিকে আরিশা কিছু একটা খুঁজতে থাকলে হঠাৎ ওর আঙ্কেল সাকুনের একটি ভিডিও প্লে হয়, যেখানে সে ওকে উদ্দেশ্য করে এটা বলছে, যেদিন তুমি এই ভিডিওটি প্লে করবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। আর সে ওকে ওর প্যারেন্টসের ব্যাপারে এই সত্য বলে যে তোমার বাবা মাকে ইয়োকাই বংশের কেউ মারেনি, বরং মেরেছে, যেখানে আরিশাকে দেখা যায় যে ওই কথা শুনতে ওর চোখ দুটো কেমন বড় হয়ে গেছে এবং সিনটি ওখানেই কাট হয়ে যায়। অন্যদিকে গুরুমারু তার এক বিশ্বস্ত সহযোগীকে বলতে থাকে যে আমার এখনও মনে হচ্ছে যে পৃথিবী থেকে ইয়োকাই একেবারে চলে যায়নি, পৃথিবীর কোথাও না কোথাও তার স্মেল আমি পাচ্ছি, কেননা এই বন্ডিং ছিন্ন করা এত সহজ নয়। এমনকি ওই মেয়েও আমার নাতি তাদুশির জন্য কোনোভাবেই যোগ্য নয়, কেননা তাদুশি আর বাকিদের মতো সাধারণ অভিভাবক নয়, কেননা ও তার থেকে স্পেশাল পাওয়ারের অধিকারী। আর এদিকে তাদুশি বারবারই ও ঘুরে ফিরে সেই মাগাতামাটি পরখ করতে আসে যে তার মধ্যে কোনো আলোর সংকেত পায় কিনা, কিন্তু কোনোবারও সেই আলো জ্বলে না ওঠায় তখন ওর ব্যর্থ মন নিয়ে প্রতিদিনের মতো আজও ওর ডোর ক্লোজ করে চলে যায়। আর তখনই হঠাৎ সেই মাগাতামাটি এক ঝলক জ্বলে ওঠে এবং তারপরই দেখানো হয় যে কোনো এক পাহাড়ের চূড়ায় ইজিকে ছদ্মবেশে দাঁড়িয়ে থাকতে। আর এখানেই গল্পটি সমাপ্ত হলেও বাট ডিরেক্টর লাস্টের সিনগুলোতে এখনও কিন্তু রেখে দিয়েছে, আর এতেই আমরা আশা করতে পারি যে হয়তো এটির সিজন 2 খুব শীঘ্রই আসতে চলেছে।